রাতের খাবার খেয়ে পিঙ্কি ঘরে এসে বসেছে। ঠিক তখনই মিস্টার সমুদ্র আসেন পিঙ্কির ঘরে। পিঙ্কি মিস্টার সমুদ্রকে দেখে বলেন, কিছু বলবে মামা? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলা দরকার আমার। আচ্ছা বলো। মিস্টার সমুদ্র পিঙ্কির পড়ার টেবিলের সামনে যান, তারপর চেয়ার টেনে বসেন সেখানে। পিঙ্কির দিকে তাকিয়ে বলেন, জীবনের আসল সফলতা কোথায় জানো তো? পিঙ্কি কিছু না বলে মিস্টার সমুদ্রের দিকে তাকায়। এমন কথার মানে কি? মিস্টার সমুদ্র পিঙ্কিকে আবারও বলেন, জীবনের আসল সফলতা কারোর জীবনে ভালোবাসার স্থান গড়ে নেওয়া। এত বিদ্যা শিখে কী লাভ যদি তুমি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে যাও? পিঙ্কি মাথা নিচু করে ফ্লোরে তাকায়। মিস্টার সমুদ্র হালকা হাসেন। পিঙ্কি মিসেস সাদিয়ার মতো হলেও পিঙ্কির মনে এই পরিবারের প্রতি ভালোবাসা আছে, এটা মিস্টার সমুদ্র জানেন। তিনি আবার বলেন, তোমাকে আমি আমার দীপ ও দীপান্বিতার থেকে কম দেখি না। জানো, তুমি যখন হয়েছিলে তোমার নাম আমি রেখেছিলাম দীপা। আমার ছোট মেয়ে হবে দীপা, কিন্তু তোমার মা আমাকে রাখতে দেয় না এই নাম। তোমাকে কখনো সৎ বোনের মেয়ের চোখে আমি দেখিনি। যদি তাই হতো তাহলে তুমি আজ এই বাড়িতে থাকতে পারতে না। আশেপাশের লোক যখন জিজ্ঞেস করতো এই মেয়েটিকে, আমি বলতাম ও আমার জীবনের তৃতীয় এক অংশ। আমার সন্তান ঢাকা শহরে এত এত হোস্টেল থাকতেও তোমাকে এখানে রাখা, কারণ তুমি আমাদের আরেক নয়নের মণি। তুমি দীপকে ভালোবাসতেই পারো। ভালোবাসা কারোর হাতের তালা চাবি না যে কাউকে ভালোবাসতে পারবে না তুমি, কিন্তু ভালোবাসলেই তাকে পেতে অন্যায় করবে। এটা কিন্তু সবথেকে খারাপ একটা দিক। দীপ তোমাকে কখনোই ভালোবাসার চোখে দেখেনি। আমার ছেলেটার যোগ্যতা দিয়ে সরকারি চাকরি, কলেজে পড়াশোনা করে, আজ ক্যাডার হয়েছে। আমার কাছে কখনো কিছু আবদার করেনি। সেই দিন তোমাদের মা মেয়ের কথাগুলো শুনে আমি দেখেছিলাম দীপের চোখের ভীতি ভাব, কাউকে হারানোর আতঙ্ক ছিল। সত্যি বলতে, সাদিয়া আমাকে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিলে হয়তো রাজি হতাম বোনের খাতিরে, কিন্তু আমার ছেলেটার ভালোবাসা ব্যতীত কি শুধুই ওই সম্পত্তিতে তুমি সুখী থাকবে? পিঙ্কির চোখে পানি। মিস্টার সমুদ্র সবই জানে। শুধু মিস্টার সমুদ্র না, দীপ এই বাড়ির সবার সব কিছুই জানে। কিন্তু তারপরও পিঙ্কিকে এই বাড়িতে রেখেছে। কতটা ভালোবাসে সবাই তাকে। মিস্টার সমুদ্র পিঙ্কির চোখের পানি মুছে বলেন, তোমাকে আমি শাসন করি না একটাই কারণে, তোমার উপরে মেয়ের অধিকারে শাসন করলে তোমার মা এটা বুঝবে না। আমি ছোটবেলা থেকেই দীপকে অনেক কাজেই বকা দিয়েছি, দীপান্বিতাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু কেউ এসে একটা প্রতিবাদও করেনি। কিন্তু তোমাকে তোমার ভালোর জন্য কিছু বললে কথা উঠবে। আর আমি এই কাজ করার কে? আমি ঘরের কাজে আজ পর্যন্ত কথা বলিনি। এই জন্য তোমার মা যত পেয়েছে সাবিনাকে খাটিয়েছে। আমি ইনকাম করে টাকা পাঠাতাম, কিন্তু সাবিনা, দীপ, দীপান্বিতা, আমার মা, এরা যতটা তার ভাগ পেয়েছে তার থেকে দ্বিগুণ ভাগ পেয়েছে তোমার মা। সাবিনা মানুষটি ছিল নরম মনের, আমাকে খুব ভয় পেত, কিন্তু আমি কখনো ওকে বকা দিতাম না বা মারতামও না। বিয়ের পর প্রথম আমার আমি সাবিনাকে বলেছিলাম, আমার বাবার দেওয়া আমানত হচ্ছে সাদিয়া, সাদিয়াকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব। বাবা মারা যাওয়ার আগে হাঁপাতে হাঁপাতে বারবার বলেছেন, আমি তোমার মায়ের সাথে পাপ করেছি। যেই দিন আমি সাদিয়ার মাকে বিয়ে করে আসি, তারপর থেকে তোমার মা আমার সাথে আর একটুও কথা বলেনি। আমি এখন বুঝেছি আমি অন্যায় করেছি, মাফ করে দিও আমাকে তোমরা। হয়তো আর বাঁচব না, শরীরের ভেতর জ্বালাতন করছে খুব। আমার সাদিয়াকে কখনো সৎ বোনের চোখে দেখবে না। ওর মা নেই, আমিও হয়তো থাকবো না। আমার শরীরের অবস্থা ভালো না, তুমি ওকে ভালোবেসে আগলে রেখো। বলেই বাবা ওখানে আমার হাত ধরেই শেষ নিঃশ্বাস নেন। মৃত বাবাকে আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসতে পারবো না, তবে আমি তাকে আপন বোনের মতোই দেখব। সাদিয়াকে পড়াশোনা করাতে চেয়েছি, কিন্তু ও পালিয়ে বিয়ে করে তোমার বাবাকে। তোমার বাবা এখন যতটা ভালো, তখন এমনটা ছিল না, তখন ছিলেন বখাটে। তারপরও আমরা মেনে নিয়েছি। সাদিয়াকে আমি যা যা দিয়েছি
তার এক কানাকড়িও আমি সাবিনাকে দেইনি। এই যে বাড়িটা দেখছো, এটা আমি আমার সাবিনার নামে অর্ধেক লিখেছি, আর অর্ধেক অংশ দীপ ও দীপান্বিতার নামে, আর গ্রামের বাড়িটি সম্পূর্ণ তোমার আর সাবিনার নামে। বলে গ্রামের বাড়ির কাগজ জ্যাকেটের পকেট থেকে বের করে পিঙ্কির হাতে দিল। পিঙ্কির বিবেকে নাড়া দিল, হাত বাড়িয়ে নিতে পারল না কাগজটি। এই জমিতে তার মায়ের থেকে তার মামার হক বেশি, কিন্তু তারপরও পুরো বাড়িটি মামা তার আর তার মায়ের নামে করে দিয়েছে। এতদিন তার মা কিনা সম্পত্তির জন্যই তাকে এখানে রেখেছিল, কিন্তু পিঙ্কি জানে সে তো শুধু দ্বীপের জন্যই ছিল এখানে। মিস্টার সমুদ্র বের হতে যেও দরজার বাহিরে দাঁড়িয়ে বলেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসলে তারা কখনো সুখে থাকে না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা শুধু একটা প্রবাদ বাক্য নয়, এটি একটি বাস্তব কাহিনী। আশা করি আজ থেকে তুমি আমাদের নীরাকে দ্বীপের সাথে দেখে সুখে থাকবে। বলেই চলে যান মিস্টার সমুদ্র। পিঙ্কি হাউমাউ করে কান্না করে দেয়। আজ তার খুব কষ্ট লাগছে। তার মা এতদিন কত খারাপ কথা বলতো এদেরকে নিয়ে, অথচ তারা কখনো এমন কিছুই করেনি। অপরদিকে ডিনার করে দীপ ও নীরা ঘরে চলে আসে। নীরা একটু মাথা আঁচড়াবে তাই আয়নার সামনে যায়। দীপ তাকিয়ে আছে নীরার দিকে। নীরা মাথা আঁচড়াতে আঁচড়াতে আয়নায় দেখতে পেল দীপ তার দিকেই তাকিয়ে আছে। মীরা দীপের দিকে ঘুরে বাম ভুরু উঁচু করে বলে, কি হয়েছে? দীপ নীরার কাছে এসে বলে, আমি টিউবলাইট। নীরা হালকা হাসে। সন্ধ্যা হওয়ায় কথাটি এখনো মাথায় রেখেছে দীপ। নীরা বলে, ওটা তো রাগ করে বলেছিলাম। দুইবার শুনেছি আমি তোমার মুখে যে আমি টিউবলাইট। তাহলে চলো আজ দেখিয়ে দেই আমি টিউবলাইট কি না, বউ। যেই নারী এতদিন দীপকে খেপাতো আজ সেই নারী ঘাবড়ে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলে, আসলে কাল পরীক্ষা। এখন তো আমাদেরকে কিছু বলার আগেই চশমার ভেতর দিয়েই মীরার দিকে তাকিয়ে দীপ বলে, 1 ডজন বাবু আনার প্রসেসটা আজ পরিপূর্ণ করে ফেলি, কি বলো? আচ্ছা, তোমার এতটুকু একটা জায়গায় 12টি বাবু ঢুকলে কেমন লাগবে বলো তো? সাথে সাথে নীরার হাত যায় তার পেটে। কল্পনাও করতে থাকে, এই পেটে 12টি বাবু ঢুকলে তো পেট ফুলে ফেটে যাবে। দীপ স্মিত হেসে বলে, আমার কাছে ভালো উপায় আছে। প্রত্যেক বছরে আমরা যমজ বাবু নিব, এতে করে 6 বছরে 12টি বাবু হয়ে যাবে। খুব খুব করে কেসে ওঠে নীরা। 6 বছরে যদি পেট বড় হয় আর পেট কাটতে হয়, তাহলে বাঁচবে আদৌ? তার উপরে আবার এক এক বছরে 2টা করে বাচ্চা। ভাবতেই নীরার মাথা ঘুরছে। দীপ ঘরে গরম পানির জন্য ফ্লাক্স রেখে যায়। সেখান থেকে কুসুম গরম পানি গ্লাসে ঢেলে নীরাকে দেয়। নীরা পানি নিয়ে ঢকঢক করে পুরোটাই গিলে ফেলে। দীপ গায়ে থাকা নরম চাদরটি 2 হাতে নিয়ে চিকন আকারে করে। তারপর মীরার পেছনে নিয়ে মীরার কোমরে চাদরটি দিয়ে হালকা টান দেয়। নীরাকে নীরা হালকা নড়াচড়া করে। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ? 1 ডজন বাবু চাই না তোমার? এত নড়াচড়া করলে হবে? নীরা এবার জোরে একটা নিঃশ্বাস নিয়ে গড়গড় করে বলে, ভালো রেজাল্ট করতে হবে তো, এখন পড়তে বসবো। দীপ ছেড়ে দেয় নীরার কোমর থেকে চাদরটি, বলে, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাও। আর আমি ভোরের দিকে অ্যালার্ম দিয়ে দিচ্ছি, তখন আবার রিভিশন দেওয়া যাবে। দীপের বলতে দেরি, নীরার খাটে যেয়ে শুয়ে পড়তে দেরি হয়নি। দীপ লাইটটা অফ করে এসে নীরার থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ে। শুতে শুতে দীপ নীরাকে বলে, চিন্তা করো না বউ, তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেওয়ার দায়িত্ব যেমন আমার, তোমাকে 1 ডজন বাবু এনে দেওয়ার দায়িত্বও আমার। নীরা চোখটা বন্ধ করে মিটমিট করে হাসতে থাকে। সকালে নীরা তার রেজিস্ট্রেশন কাগজ ও প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিজেকে রেডি করছে। দীপ নীরাকে একটি বোরখা কিনে দিয়েছে। নীরা এখন সেই বোরখাটা পরছে। আজ প্রথম বোরখা পরল। কেমন জানি লাগছে নীরার কাছে। তারপরও তার ক্যাডার সাহেব দিয়েছে, তাই এক আলাদা ভালো লাগা কাজ করছে।
কেয়া এসেছে নীরার কাছে। নীরা বলেছে আসতে। সবাই একসাথে যাবে। মিস্টার রবিন, মিসেস নাজনীন ও নীরব এসেছে নীরার সাথে দেখা করতে। মিস্টার সমুদ্রও আজ অফিসে যায়নি। দীপ বারবার করে নীরাকে এক কথাই বলে, এটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা না, তাই এবার সম্পূর্ণ সময় বসে থেকে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা রাখবে। তোমার জন্য আমি পানি দিয়েছি, গলা শুকিয়ে আসলে পানি খাবে। নীরা এবার বলে ওঠে, আপনি আমাকে সেই সকাল থেকে এক এক কথাই কেন বলছেন? আরেকবার টেস্টে তো হাফ এক্সাম দিয়ে বের হয়েছিলে, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। আপনি কিন্তু আমাকে এক্সামে যাওয়ার আগে অপমান করছেন। সবাই হেসে দেয় এদের কথায়। মিস্টার রবিন ও মিসেস নাজনীন মিলে মীরাকে কিছুক্ষণ আদর করেন, তারপর গাড়ির কাছে চলে আসেন। সবাই দীপ ও নীরার ফ্রন্ট সিটে বসেছে, রিক ও কেয়া ব্যাক সিটে বসেছে। দীপ নীরাকে নিয়ে চিন্তায় আছে, যদিও বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজ দায়িত্বে দীপ নীরাকে পড়িয়েছে, কিন্তু এই মেয়ের তো ঠিক ঠিকানা নেই। পড়ার ভেতরে গানের কথা ভাবে, পরীক্ষার হলে কি করবে কে জানে। সবাই যে যার মতো করে ঘরে এসেছে। দীপান্বিতা অভ্রকে নিয়ে হাঁটছে। নীরব বাসায় যেতে যেতে নিবে দেখে দীপান্বিতা ও অভ্র একসাথে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব কিছু একটা ভেবে দীপান্বিতার কাছে এসে বলে, এগুলো আপনার ছেলের জন্য। বলে কিছু চকলেট অভ্রের হাতে দিয়ে চলে যায়। যাওয়ার সময় নীরব এক পলক তাকায় দীপান্বিতার দিকে, কিন্তু কোনো কথা বলে না। দীপান্বিতাও আজ চুপচাপ। দীপ নীরাকে পরীক্ষার হলে নিয়ে আসে। নীরা ও কেয়া নিজেদের মতো করে সিট খুঁজতে বলে চলে যায়। দীপের নিজস্ব কলেজেও আজ গার্ড দিতে হবে, তাই দীপ চলে যায়। যাওয়ার আগে নীরাকে বলে, আমি না আসা অবধি দাঁড়িয়েই থাকবে, একটু দেরি হবে কিন্তু তবুও তুমি কোথাও যাবে না। নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিক কেয়াকে বেস্ট অফ লাক বলে দীপের সাথে চলে যায়। পরীক্ষা শুরু হয়েছে। একদিকে নীরা পরীক্ষা দিচ্ছে তো অন্যদিকে দীপ অন্য পরীক্ষার্থীদেরকে গার্ড দিচ্ছে। পরীক্ষায় গার্ড দিলেও দীপ শুধু নীরাকে নিয়েই ভাবছে, নীরা ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, এগুলো ভাবতেই থাকে দীপ। দুপুরে নীরার পরীক্ষার সময় শেষ। খাতা জমা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কেয়ার সাথে। কেয়াও দাঁড়িয়ে আছে রিকের জন্য। দীপ ছাত্রছাত্রীদের খাতা জমা নিয়ে ওগুলো ভালোভাবে মিলিয়ে তারপর গেল নীরার কাছে। রিক চলে এসেছে বাইক নিয়ে। এখন কেয়া ও রিক বাইকে করে যাবে, আর নীরা ও দীপ তাদের গাড়িতে করে যাবে। গাড়িতে ওঠার পর দীপ বলে, পরীক্ষা কেমন হয়েছে? খুব 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 সহজ প্রশ্ন এসেছে, কিন্তু জানি না সঠিক লিখেছি নাকি ভুল। কেন, তুমি কি লিখেছো তুমি নিজেও জানো না? অতগুলো চ্যাপ্টার মাথায় রাখাটাও তো লাগবে নাকি? 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে, লেখার তালেই ছিলাম। যেমন করেছে হাত ব্যথা, তেমন করছে মাথা ভন ভন। ক্ষুধা লেগেছে খুব? মীরা মাথা উঁচু নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিল। দীপ এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়, তারপর মীরাকে বলে, চলো তোমার প্রিয় ফুচকা খাওয়া যাক আজকে। নীরা খুশি মনে নেমে যায়। গাড়ি থেকে নেমেই দৌড় দেয় ফুচকার দোকানে। দীপ কিছু বলে ওঠার আগে নীরা বলে, বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিন। দীপ চোখ রাঙিয়ে বলে, তোমার এখন পরীক্ষা, এই সময় এত বেশি ঝাল খেলে অসুস্থ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, কতদিন পর আজ ফুচকা খাওয়ার সুযোগটা পেয়েছি, আর আপনি কিনা আমাকে বাধা দিচ্ছেন। দীপ আর বাধা দেয় না। ফুচকা রেডি হলে দোকানদার নীরাকে ফুচকা দেয়। নীরা ফুচকা খেতে খেতে দীপকে বলে, আপনি খাবেন না? না, তুমি খাও, আমি এসব খাই না। আরে আজকে একটু খেয়েই দেখেন না, অনেক মজা হয় ফুচকা। বলেই দীপের দিকে একটি ফুচকা এগিয়ে দেয়। যেই দীপ হাঁ করে নীরার হাতের ফুচকা খেতে যাবে, অমনি নীরা ওটা দীপের সামনে থেকে নিয়ে নিজের গালে দেয়। দীপ অবাক হয়ে আশপাশ দেখতে থাকে। নীরা হাঁ হাঁ করে হেসে বলে, আপনি তো ফুচকা খান না, তাই আর জোর করলাম না। দীপ কোনো রিয়াকশন না দিয়েই নীরার খাওয়া হয়ে গেলে দোকানদারকে টাকা দিয়ে গাড়ির দিকে এগোতে নেয়। ঠিক তখন নীরা একটি আইসক্রিম স্টল দেখতে পায়। সাথে সাথে নীরা বলে, আমি আইসক্রিম খাবো। এই শীতে
একদম কোনো আইসক্রিম হবে না। পরশু তোমার পরীক্ষা, আমি যেন ঠান্ডা জ্বর আসতে না দেখি। প্লিজ বলেই দীপের হাত ধরে লাফাতে থাকে। অগত্যা দীপকে আইসক্রিম কিনতে হয়। পুরো পরিবারের সবার জন্যই দীপ আইসক্রিম কিনে নেয়। বাসায় এসে সবাই মিলে আইসক্রিম উপভোগ করে। মিসেস সাদিয়া এসেছেন আজ। এতদিন গ্রামে নিজের শ্বশুরবাড়িতে ছিলেন। মিসেস সাদিয়া এসে সবাইকে বলেন, আমার মেয়েটা কি এতই বোঝা হয়ে গেছে যে এখন তাকে মামার বাড়িতে না থেকে হোস্টেলে থাকতে হবে? কেউ কিছু বুঝে উঠতে পারে না। ঠিক সেই সময়ে বাইরে থেকে পিঙ্কি এসে তার মাকে দেখে। মিসেস সাদিয়াকে দেখে পিঙ্কি অবাক হয়ে বলে, তুমি এখানে কেন মা? শাড়ির আঁচল মুখ গুজে কান্নার ভান করে মিসেস সাদিয়া বলেন, আমার মেয়ে একা একা হোস্টেলে থাকবে, আর আমি মা হয়ে কিভাবে সহ্য করব, তাই ছুটে এসেছি। মিস্টার সমুদ্র দুপুরে খেতে এসেছেন। খাওয়া দাওয়ার পরই আইসক্রিম খাচ্ছিলেন, আর তারপরই এই কাহিনী। মিস্টার সমুদ্র অবাক হয়ে পিঙ্কির কাছে এসে বলেন, তুমি হোস্টেলে যাচ্ছ? কই, আমাদের তো বলনি। আসলে আমি ভেবে দেখেছি আমার এখানে থাকা উচিত হবে না। আর এমনিতেও আমি বড় হয়েছি, কত শত মেয়ে হোস্টেলে থাকে, আমি কেন থাকতে পারবো না? মেয়ের কি মাথা গেছে? এসব বলছে কেন? এগুলো বললে তো সম্পত্তি পাবে না। মনে মনে মিসেস সাদিয়া কথাগুলো বলে যাচ্ছে। পিঙ্কিকে বলে ওঠে, তুই এসব কি বলছিস? হোস্টেলে কেনই বা যেতে হবে? কে কি বলছে তোকে? আমি একদম ঠিক বলেছি আর ঠিক কাজ করছি মা। আর চিন্তা করো না, তোমার সম্পূর্ণ ইচ্ছা পূরণ না হলেও অর্ধেক ইচ্ছা পূরণ হয়েছে। কেউ কিছু বুঝলে না, শুধু তাকিয়ে দেখতে থাকে। পিঙ্কি ঘর থেকে সম্পত্তির কাগজটা এনে মিসেস সাবিনার হাতে দিয়ে বলে, গ্রামের সম্পূর্ণ অধিকার এখন তোমার আর আমার। মামা আমার নামে কিছু অংশ লিখেছে, শুধু তোমার চাহিদার ভেতর ঢাকার সম্পত্তিটা পেলে না। আর পেতে বললেও মনে হয় না মা, কারণ দ্বীপ বে আর না বলে, ভাই এত বড় শিক্ষিত একজন মানুষ, আর মামা নিশ্চয়ই ছেলে মেয়েদেরকে না দেখে খালি আমার একার দিক দেখতো না। মিস্টার সমুদ্র খুশি হন। তার কথাগুলো পিঙ্কির বিবেকে লেগেছে। এটাই তো অনেক। কত মানুষ আছে ভালো কথার মূল্য দেয় না, সেখানে পিঙ্কি নিজে থেকেই বুদ্ধিমানের মতো কাজ করেছে। সব কাজে বাধা দিতে নেই, তাই আজ কেউ পিঙ্কির কাজে বাধা দিচ্ছে না। মিসেস সাদিয়া মেয়েকে দেখে অবাক হচ্ছেন। মেয়ের তার এত পরিবর্তন কিভাবে সম্ভব? এই তো কালকেও তার কত কুবুদ্ধি দেওয়া নেওয়া করছিল, আর আজ এক রাতে কি হয়ে গেল? পিঙ্কি সবাইকে দেখে আবার বলে, আমি হোস্টেলে ঠিক করেছি, কাল উঠে যাব সেখানে। এখানে যত থাকবো হয়তো আমি খারাপ কিছুই করব। নীরার কাছে এসে নীরার হাত দুটি ধরে পিঙ্কি বলে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে আসাটা যেমন লোকের চোখে দৃষ্টিকটু, ঠিক তেমনই তৃতীয় ব্যক্তি হয়ে থাকাটা অনেক কষ্টকর। আমি এতদিনে এটা বুঝেছি, কিন্তু আমার ইচ্ছে শক্তির কাছে সব কিছুই লোপ পেয়েছিল। ভাগ্যিস তুমি স্ট্রং একজন মানুষ, আর বাসার সবাই তোমাকে অঢেল ভালোবাসে। তাই তো আজ আমার মতো তৃতীয় ব্যক্তির সমাপ্তি হতে যাচ্ছে। পারলে ক্ষমা করে দিও ভাবি। নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, তাই নীরা নিজেই আজ পিঙ্কিকে জড়িয়ে ধরে। সবাই আজ খুশি হয়। মিসেস সাদিয়া কিছু বলেন না। মেয়ে তার ভালো, এখন বুঝতে শিখেছে। আর এখন নীরাকে যা বলল তারপর তার কোনো কথা বলা মানায় না। মিসেস সাদিয়া এসে ক্ষমা চাইল মিস্টার সমুদ্রের কাছে। মিস্টার সমুদ্র বোনকে ক্ষমা করে দেন। মিস পিঙ্কি এসে দাঁড়ায় মিসেস সাবিনার কাছে, বলে, আমার মায়ের জন্য তুমি সুখে থাকতে পারোনি মামি। শুরু থেকে সুখ না পাও, শেষ বয়সে এসে আশা করি তুমি সুখী হবে, শ্রেষ্ঠ সুখী। এত ভালো বৌমা হয়েছে তোমার, রূপবতী, গুণবতী, আবার চঞ্চল। হয়তো ওর জন্যই আজ আমার বিবেক বোধ ফিরে এলো। মিসেস সাবিনা জড়িয়ে ধরে পিঙ্কিকে বললেন, তোকে কখনো পর ভাবিনি মা, তুই আমার পরিবারের এক অংশ ছিলি, থাকবি। আজ পিঙ্কিও কান্না করে দেয় মিসেস সাবিনার কোলে মাথা গুজে। লোভে পড়ে এখানে থাকলেও মায়া তো মানুষের মনের মধ্যে বিরাজ করে। তাই তো পিঙ্কির মনে এখন এই পরিবারের সবার জন্য ভালোবাসার টান কাজ করছে।
পিঙ্কির স্বপ্ন মিসেস সাদিয়ার থেকে ভিন্ন ছিল। পিঙ্কি ভেবেছিল সে দীপের বউ হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করবে, মায়ের হক বুঝিয়ে সেও তার মতো করে সংসারী হয়ে উঠবে। কিন্তু ভালো চিন্তার সাথে সাথে অসৎ উদ্দেশ্য থাকলে তা কখনো পূর্ণ হয় না। সকালে গোসল করে শাড়ি পরে দীপান্বিতা। একটু পর লাইভ করবে শাড়ি সেলের জন্য। ভেজা চুলে হেজাব বাঁধা সম্ভব না, তাই আপাতত চুল মেলে রেখে ভেজা জামাটা কাপড় দিয়ে ছাদে আসে। কাপড় চোপড় রোদে শুকাতে দিবে। ছাদে এসে কাপড়গুলো তারে মেলতে থাকে দীপান্বিতা। নীরব ছাদেই ছিল, সিগারেটে নিজেকে ব্যস্ত রেখেছিল। একজন নিউট্রিশন হয়েও আজ নিজের সঙ্গী হিসাবে সিগারেটটাকেই বেছে নিয়েছে। দীপান্বিতা ছাদে আসতে আসতে আনমনেই তার চোখ যায় সেই দিকে। কতদিন পর আজ শাড়ি পরা অবস্থায় দেখল নিজের মায়াবন বিহারিণীকে। দেখে নিজের চোখের পিপাসা মেটাতে থাকে নীরব। ঠিক তখনই অভ্র এসে দীপান্বিতার শাড়ির আঁচল ধরে টান দেয়। সাথে সাথে দীপান্বিতা হাত দিয়ে শরীরের কাপড়টা ঠিক রাখতে সক্ষম হয়। শাড়ির দিক বেদিক হলেও কোমর থেকে হালকা শাড়ি পরে সরে যায়। অভ্র দেখে নীরবের বিবেক নাড়া দেয়। সে তার নিষিদ্ধ নারীকে দেখছে। এদিকে শাড়ির এমন অবস্থা হওয়াতে নীরব দীপান্বিতাকে শুনিয়ে শুনিয়ে বলে, লাইভে এসে তো আজকাল মানুষ নিজেদের রূপ যৌবন দেখিয়ে ইনকাম করছে, এখন কি তাদের ছাদে এসেও বাকিটুকু খোয়াতে হবে? না জানি কত কি দেখাতে হয়। পেছন থেকে নীরবের এমন দৃষ্টিকটু কথা সহ্য করতে পারে না দীপান্বিতা। ছাদ থেকে সোজা ঘরে চলে আসে। ঘরে এসে হাউমাউ করে কান্না করতে থাকে। অভ্র দীপান্বিতার পেছনে এসে দীপান্বিতাকে বলে, কি হয়েছে আম্মু? আজ প্রথম দীপান্বিতা রাগে দুঃখে অভ্রকে চড় মেরে বলে, কে তোর আম্মু? আমি তোর আম্মু না, চলে যা চোখের সামনে থেকে। বলেই বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে যায় দীপান্বিতা। আজ আর লাইভ করা হলো না তার। ঘণ্টাখানিক পর মিসেস সাবিনা এসে ডাক দেন দীপান্বিতাকে। দীপান্বিতাকে ডেকে বলেন, লাইভ করিসনি? অভ্র তো ও গোসল করাতে হবে নাকি? অভ্রকে আজ তুমি গোসল করিয়ে দাও। নানা ভাই কোথায়? কোথায় মানে? ও তোমার কাছে নেই? না, আমি তো রান্না করতে ব্যস্ত ছিলাম। কিছু হয়েছে? আমি আজকে ওকে রাগের মাথায় মেরেছি মা, কটু কথা শুনিয়েছি, মাথা গরম ছিল তাই। গেল কোথায় ছেলেটা আমার? বলেই খাট থেকে লাফ দিয়ে ওঠে দীপান্বিতা। নীরার পরীক্ষা আজ শেষ। দীপ নিজেও আজ পরীক্ষার সেন্টারে ব্যস্ত। পিঙ্কি ওই দিনের পরেই চলে যায় হোস্টেলে। মিস্টার সমুদ্র নিজের কাজে গেছেন। মিসেস শিউলি তালিমের দাওয়াত পেয়েছেন, তাই সেখানে গেছেন। বাসায় শুধু মিসেস সাবিনা ও দীপান্বিতা ছিল। মিসেস সাবিনা রান্না করছেন। এমনিতেই দীপান্বিতার ঘর রান্নাঘর থেকে দূরে, তার উপরে প্রেসার কুকারের সিটি বাজার শব্দে দীপান্বিতার ঘর কথা শুনতে পান না। যদি শুনতে পেত তাহলে তখনই অভ্রকে নিজের কাছে নিয়ে যেতেন। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে দীপান্বিতা। অভ্রকে খুঁজে পাচ্ছে না কোথাও। এবার যেন নিজেই জ্ঞান হারাবে দীপান্বিতা। এই বাড়ি ও বাড়ি খুঁজতে থাকে। মিসেস সাবিনা তাড়াতাড়ি করে খোঁজ নেন মিসেস নাজনীনের কাছ থেকে, কিন্তু না, অভ্র সেখানেও নেই। নীরব বাসায় আছে আজ। বিকালে যাবে নিজের সেন্টারে। সোফায় বসে মায়ের কাছে শুনতে পেল অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে বুকে মোচড় দিল নীরবের নিজেরও। ভাবতে লাগলো ঘন্টা দুই আগের ঘটনা জন্যই কি এমন হলো। তাড়াতাড়ি করে অভ্রকে খুঁজতে বাইক নিয়ে বের হয় নীরব। নীরার সাথে অভ্রের বেশ কয়েকটা ছবি আছে, সেগুলো দেখিয়ে দেখিয়ে খুঁজবে অভ্রকে। মিসেস সাবিনা ফোন করে দিলেন মিস্টার সমুদ্রকে। অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে তিনিও দৌড়ে চলে এসেছেন। গলিতে গলিতে এ বাড়িতে ও বাড়িতে অভ্রর কোনো খোঁজ পাওয়া গেল না। দীপান্বিতার কানে এখন শুধু 4 বছর আগের সেই পুরানো প্রতিশ্রুতি ভেসে আসছে। কেউ একজন তাকে মারা যাওয়ার আগে বারবার বলেছিল, আমার অভ্রকে তুমি দেখে রেখো, আমার কলিজার টুকরো। এই দুনিয়ায় কেউ নেই, জন্ম দিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু তার আসল গার্জিয়ান তুমি। পারল না আজ দীপান্বিতা।
এতগুলো বছর নিজের হাতে গড়ে তোলা অব্রকে 2 মিনিটেই হারিয়ে ফেলল। মাত্র 4 বছরের এক শিশু, তার মনে কি এতই ক্ষোভ যে সামান্য একটু কথাতে সে আঘাত পেয়ে চোখের বাইরে চলে গেল? বাচ্চা হলে কি হবে, সে তো মানুষ। হয়তো এই জন্যই অব্রর মনেও দাগ কেটে নিয়েছে এই কথাটি। এমনিতেও কত মানুষ ওকে কত রকম কথা শুনিয়ে দেয়, শেষমেশ তার মাও কিনা তাকে আজ কথা শুনিয়েছে। সহ্য করতে পারেনি অব্র। দীপ নীরাকে নিয়ে বাড়ি ফিরছে, এমন সময় দীপের ফোনে কল আসে। মিস্টার সমুদ্র করেছে এই ফোন। দীপ ফোনটা রিসিভ করতে মিস্টার সমুদ্র বলেন, অব্রকে পাওয়া যাচ্ছে না। 3 ঘন্টা হতে চলল, দীপান্বিতার অবস্থা খুবই খারাপ, 2বার অজ্ঞান হয়েছে। আমি আপনাদের এলাকার বিভিন্ন গলিতে খুঁজেছি, তুমি ওই দিক দিয়ে আসার সময় একটু ভালোভাবে পরখ করে নিও। নীরব গেছে গলির মাথায় অব্রকে খুঁজতে। ফোন লাউডে ছিল। নীরা ও দীপ অব্রের কথা শুনে দুজনেই নার্ভাস হয়ে গেছে। তারপরও দীপ বলে, আমরা ভালোভাবে খোঁজ নিচ্ছি বাবা। দীপ আস্তে আস্তে করে ড্রাইভ করছে আর রাস্তার কোনায় কোনায় ভালোভাবে তাকাচ্ছে। নীরা নিজের জানালার পাশ দিয়ে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে। গল্লির মোড় মাথায় এসে গাড়ি থামিয়ে দীপ ও নীরা একসাথে ভিন্ন ভিন্ন জায়গায় খুঁজতে থাকে অব্রকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর এক জায়গায় দাঁড়ায় দীপ ও নীরা। হঠাৎ নীরার কানে ভেসে আসে ফোঁপানির শব্দ। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ডাস্টবিনের পেছনে কান্না করছে। নীরা তাড়াতাড়ি করে সেখানে যেয়ে দেখে অব্র হাঁটু চেপে ধরে কান্না করতে থাকে। নীরা দীপকে ডাক দিয়ে বলে, অব্র, এখানে ক্যাডার সাহেব। দীপ দৌড়ে আসে ওদের কাছে। নীরা অব্রের হাঁটুতে হাত দিয়ে বলে, এখানে কিভাবে লেগেছে বাবা? একটা কুকুর আমাকে তাড়া করে, আমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাই, তারপর এখানে লুকিয়ে থাকি। দীপ অব্রকে কোলে নিয়ে বলে, তুমি কাউকে কিছু না বলে এভাবে বাসা থেকে বেরিয়েছো কেন? তোমাকে সবাই খুঁজছে তো। অব্রকে চোখের পানি মুছে বলে, আম্মু বলেছে আমাকে চলে যেতে। আম্মু আমার মা না, আমার মা বাবা কে? দীপ বা নীরা একে অপরের দিকে চাওয়াচাই করে। অব্রকে নীরা বলে, তোমার মায়ের নাম দীপান্বিতা, তোমার মাও যে, বাবাও সে। বলে কিছুক্ষণ দুষ্টুমি করে নীরা, তারপর বাড়ির দিকে রওনা দেয়। নীরা ফোন করে মিস্টার সমুদ্রকে বলে, আমরা অব্রকে পেয়েছি, বাসায় আসছি এখনই। মিস্টার সমুদ্র সাথে সাথেই সবাইকে বলে। দীপান্বিতা তাড়াহুড়ো করে মেইন গেটের কাছে এসে অপেক্ষা করে অব্রের জন্য। নীরবকে কল করে জানিয়ে দেন মিসেস নাজনীন। দীপের গাড়ি এসে বাড়ির সামনে থামতেই দীপান্বিতা অব্রকে কোলে নিয়ে আদর করে। কান্না করতে করতে বলে, আম্মুর কথায় কেউ রাগ করে বে বাবা? একটু রেগে গিয়েছিল আম্মু, আর কখনো রাগ করবে না। ঠিক তখনই নীরব আসে সেখানে। অব্রকে দেখে নিজেও এবার শান্তি পেল। মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা চলে গেলেন বাসার ভেতরে। বাচ্চারা সবাই না খেয়ে আসে। মিসেস নাজনীন অব্রকে আদর করে নিজের ফ্ল্যাটে চলে যান। নীরব এসে দীপান্বিতাকে বলে, বাচ্চাকে আগলে রাখতে পারেন না? এমন বেপরোয়া থাকেন কেন? আপনার সম্পর্কগুলো? দীপান্বিতা চোখের পানি মুছে বলে, আমি আমার ছেলেকে কিভাবে আগলে রাখবো সেটা আমি বুঝে নিব, আপনাকে দেখতে হবে না। বলেই অব্রের হাতটা ধরে হাঁটা দেয় দীপান্বিতা। নীরব ক্ষিপ্ত হয়ে হাঁটা দেয় নিজের বাড়ির দিকে। দীপ এদের কাণ্ড দেখল। নীরা একবার তাকায় দীপান্বিতার যাওয়ার দিকে, আরেকবার তাকায় নীরবের যাওয়ার দিকে। দীপ নীরাকে ধাক্কা দিয়েই বলে, কি হয়েছে? কেমিস্ট্রি। ভুরু কুঁচকে দীপ বলে, মানে? যখন কোনো নারী ও পুরুষ একে অপরের বিপরীত দিকে হাঁটতে থাকে তখন তার মানে কি বোঝায় জানেন? দীপ মাথা নাড়ায়, মানে না। মীরা আবারও বলে, এরা একে অপরের বিপরীতমুখী, কিন্তু এদের মিলন আবারও হবে। কোন কবির থেকে শুনেছেন এই কথা? লোকে চাইলে এই মীরাও হতে পারে এক কবি। তোমার কি মনে হয় দীপান্বিতা ও নীরবের মধ্যে কোনো সম্পর্ক আছে? বর্তমানে আমার স্বচক্ষে নেই, তবে আমার দৃষ্টিকোণ থেকে বলছি এদের মধ্যে কিছু একটা আছে, যেটা এখন প্রকাশ পাচ্ছে না। অব্রর কি হবে? দীপান্বিতা ওকে এখন নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। জীবনে প্রথম মা ডাক শোনার অনুভূতি,
তার উপর কারোর সাপোর্ট ছাড়াই মানুষ করেছে অব্রকে। অব্রের জন্য এখন আমরা আছি। তখন না হয় দায়িত্ব নিতে পারিনি, এখন তো পারবো। আর এমনিতেও অব্রকে দীপান্বিতা আপু বোর্ডিং স্কুলে ভর্তি করাতে চেয়েছে। ভাই হিসাবে বোনের জন্য আমি সবকিছু করতে পারি। নীরব ছেলে হিসাবে অনেক ভালো। আমার সাথে বসে এ, যখন চায়ের আড্ডা দিত আমার খুব ভালো লাগতো। তাই নীরবকে আমি না করব না, কিন্তু অব্রকে ছাড়া দীপান্বিতা এখন শূন্য। চেষ্টা তো করতে থাকি, দেখা যাক ভাগ্যে কি হয়। হুম। বলেই দীপ ও নীরা বাড়ির ভেতরে ঢুকলো। আজ সন্ধ্যায় রিক ও কেয়ার বিয়ের কেনাকাটা হবে, এই জন্য নীরা ও দীপকে ডাকা হয়েছে। দীপ ও নীরা রেডি হয়ে অব্রকে নিয়ে চলে যায় শপিং মলে। কেয়ার পছন্দের ড্রেস কিনে দেওয়া হয় কেয়াকে। রিককেও কেয়ার পছন্দ করে দেওয়া পাঞ্জাবি কিনে দেওয়া হয়। সবকিছু কেনাকাটা করার পর সবাই বাড়ি ফিরবে, কিন্তু নীরা দীপকে খুঁজে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মীরা দেখল দীপ বাইরে থেকে আসছে। মীরা বলে, কোথায় গিয়েছিলেন? বাইরে একটু কাজ ছিল তাই। আচ্ছা চলুন বাসায় যাই। বলেই সবাই বাসায় চলে যায়। শোনো গিটার সাহেব, তুমি যখন ব্যালকনিতে দিয়ে গিটারের তালে তালে গাইবে মায়াবন বিহারিণী, আমি তখনই আমার জানালা দিয়ে তোমাকে দেখব। রাতের আধারে প্রেমিক পুরুষের গানের সাথে চন্দ্র বিলাস করব। এর মজাই আলাদা। দুজন দুই দূরান্তে থেকেও আমরা গানের তালে তাল মেলাবো, করব প্রেমের আবেদন। দীপান্বিতার এই পুরানো কথাগুলো মগজে যেন বারবার বাড়ি খাচ্ছে। নীরবের নীরব খুব সুন্দর গান গাইতে পারে। গিটার বাজানো এক নেশা নীরবের কাছে। সেই নেশায় যোগ দেয় দীপান্বিতা। তখন নীরবকে গিটার সাহেব বলেই ডাকতো। আবার যখন নীরব বলতো সে নিউট্রিশন হতে চায়, তখন দীপান্বিতা তাকে খাদ্য বিশেষজ্ঞ সাহেব বলে ডাকতো। পুরানো স্মৃতি মাথা থেকে মুছে ফেলতে চায় সে। তাই সে মিসেস নাজনীনকে বলে, আমার জন্য মেয়ে দেখা শুরু করো মা, আমি আর আপত্তি করব না। ছেলের কথা শুনে খুশি হন মিসেস নাজনীন। মেয়ে দেখার জন্য তার কিছু বান্ধবীকে কল করেন। শীঘ্রই ছেলের বিয়ে দিতে চান তিনি। আজ বাসায় সিঙ্গাড়া বানিয়েছে নীরা। সিঙ্গাড়ার শেপ একদম পারফেক্ট, আর আলুর রান্নাটা হুবহু হয়েছে। শুধু সিঙ্গাড়া খেতে যেয়ে মনে হচ্ছে পাড়াটার যেন ভেতর আলু দম মেশানো একেবারে। সবাই টমেটোর সস দিয়ে নীরার এই সিঙ্গাড়া উপভোগ করছে। মিসেস সাবিনা বলেন, মা নীরা, তোমার মাকে একটা কল দিয়ে বলো আমাদের বাসায় আসতে। মেয়ের হাতের প্রথম সিঙ্গাড়া খাবে। নীরা খুশিতে খুশিতে কল দেয় মিসেস নাজনীনকে। মিসেস নাজনীন ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা বল, তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে চলে আসো, আমি সিঙ্গাড়া বানিয়েছি। এখন তো আর সম্ভব না মা, আমি তো বাইরে। বাইরে কোথায়? তোর জন্য ভাবি দেখতে যাচ্ছি, লাইসেন্স পেয়ে গেছি। এখন কি না না করা যায়? আমার জন্য ভাবি আনতে যাচ্ছ মানে কি? নীরার কথা শুনতে পেল দীপান্বিতা। আর খেতে পারল না সিঙ্গারা। বুঝতে পেরেছে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। মনে মনে বলে, আমি এই 5টি বছর তার জন্য অপেক্ষা করলাম। এদিকে সে মুড অন করে নিল, আর আমাকে দোষটাও কি তাও বলল না। মিসেস নাজনীন বলে ওঠে, আরে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, নীরব অনুমতি দিয়েছে, আমাকে জানাও নাই কেন? আরে আমরা তো দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তারপর তোকে দেখাবো। আর আজই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। নীরা বলে ওঠে, বাড়ির কাছে মেয়ে থাকলে তুমি কোনো জায়গায় যাচ্ছ মেয়ে দেখতে? বাড়ির কাছে কোন মেয়ে আছে? সবাই তো। বাকি কথা বলার আগে ফোনটা কেটে গেল। নীরা আবারও কল দেয় মিসেস নাজনীনকে। ফোনটা বন্ধ বলছে। বাবাকে কল দিলেও ও দিল না। ভাবলো যেহেতু দেখতে যাচ্ছে যাক, ওরা বাসায় আসলে কথা হবে। মিসেস নাজনীন ফোনটা চেক করে দেখেন ফোনটা বন্ধ হয়ে গেছে। রাতে বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছেন। সকালে মেয়ের বাড়িতে যাওয়ার আগে তার ডিটেলস নিতে নিতে ব্যস্ত। ফোন আর কখন চার্জ দিবেন? মিসেস সাবিনা বলে, কি হয়েছে? মা ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাচ্ছে, আর ভাইয়া মেয়ে দেখার জন্য হ্যাঁ বলেছে। সবাই খুশি হলো, কিন্তু নীরা তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। দীপান্বিতার মন মরা হয়ে আছে। দীপ নেই বাসায়, সে আজ কাজে ব্যস্ত।
নীরব মিসেস নাজনীন ও মিস্টার রবিন বসে আছে সোফায়। সাথে করে সে সম্বন্ধ নিয়ে এসেছে, সেও আছেন তাদের সাথে। মেয়ে পক্ষ থেকে অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে। একে একে সবাই এসে টি টেবিলে সবার খাবারগুলো সাজিয়ে রাখছে। মিসেস নাজনীন তার বান্ধবীর সাথে গল্প করছেন। মেয়ের বাড়ি খুব সুন্দর, ফিটফাট। মেয়ে সবে অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। সবকিছু জানানোর পর সবার অনুমতি পেয়ে মেয়েকে আনা হচ্ছে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন মেয়ে হেঁটে আসা দেখছেন। মেয়ে দেখতে মাশাআল্লাহ, যদিও নাম জানে কিন্তু তারপরও ফর্মালিটির জন্য মিসেস নাজনীন বলেন, তোমার নাম কি মা? আমার নাম লামিয়া লিমা। তারপর সবাই ভিন্ন ভিন্ন কথা বলে। নীরব এক পলক তাকিয়ে আবারও চোখটা সরিয়ে নেয়। সহ্য হচ্ছে না তার এসব, কিন্তু সহ্য করতে হবে তাকে। সবাই ছেলে মেয়েদেরকে আলাদা কথা বলতে বলছে, তাই নীরব ও লিমা আলাদা করে কিছু কথা বলল। কথা বলা শেষে নীরব সবাইকে বলে, আমার পছন্দ হয়েছে, তোমরা চাইলে আংটিটা পরিয়ে রাখতে পারো। লিমাও কোনো আপত্তি জানায়নি, সবাই খুশি হয়। লিমাকে আজই আংটি পরিয়ে দেন মিসেস নাজনী। নীরবের চোখ কাঁপছে, তার চোখে ভাসছে দীপান্বিতা। কিছুতেই ভুলতে পারছে না মায়াবন বিহারিণীকে। সবাই গল্প করে সন্ধ্যার একটু পরে বের হলো। মিসেস নাজনীন কিছু ভালো লেগেছে এই পরিবারকে। সন্ধ্যায় দীপান্বিতা বাসায় আসলে নীরা দীপকে সেই এই পাড়াটার স্বাদের সিঙ্গারা খেতে দেয়। সিঙ্গারা খাওয়ার পর দীপ ও নীরা ঘরে চলে আসে। দীপান্বিতা মন খারাপ করে ঘরে বসে আছে। নীরা সব কিছু দীপকে খুলে বলে। দীপ সব শুনে বলে, যেহেতু নীরব মতামত দিয়েছে আর সবাই মেয়ে দেখতে গেছে, আমার মনে হয় না দীপান্বিতাকে এর ভিতরে আনা উচিত। কিন্তু আমি তো দীপান্বিতা আপুকে কান্না করতে দেখেছি। ভালোবাসা হারানোর কষ্ট অনেক ক্যাডার সাহেব। একবার কেউ প্রেমে পড়লে সে তাকে হারাতে চায় না। তুমি কারোর প্রেমে পড়েছ? হুম, আমার ক্যাডার সাহেবের প্রেমে পড়েছি। তাই তো আমি বুঝি দীপান্বিতা আপুর কষ্ট। দীপান্বিতার ব্যাপারটা দেখার আগে দেখতে হবে নীরব কি চায়, আর এদের ভেতরে কি আদৌ দুজনের মনের মিল আছে নাকি একতরফা প্রেম, তাও তো দেখতে হবে। এমনও তো হতে পারে নীরব অন্য কাউকে ভালোবাসে। আমার এমন মনে হয় না। ভাইকে আমি দেখেছি, দীপান্বিতা আপুর কথা শুনলে কেমন অন্যমনস্ক হয়ে যায়। আবার ভাইয়ের ফোনে আমি মায়াবন বিহারিণী নামে দীপান্বিতা আপুর আগের নাম্বারটা সেভ করা দেখেছি। আমি শিওর ওরা আগে একে অপরকে ভালোবাসতো, আর তাও গভীরভাবে। সবার ভালোবাসা দেখে শুধু আমারটাই দেখো না, তাই না? বিড়বিড় করে বলে চেয়ারে বসে দীপ। নীরা মেকি হাসি দিয়ে দীপের কোলে বসে পড়ে। বলে, কে বলেছে আমি আপনার ভালোবাসা দেখতে পাই না? আপনার ভালোবাসা দেখতে পাই বলেই তো আপনাকে আরো বেশি ভালোবাসি। দীপ নীরাকে ধরে রেখে বলে, তাহলে বলো না কেন? আপনিও তো বলেননি ক্যাডার সাহেব। কি? আমাকে দেওয়া আপনার মনের গহীনে লুকিয়ে থাকা নাম কতদিন লুকিয়ে রাখবেন আপনার এই লুকোচুরি গল্প? তুমি সব জানো? মীরা দুই হাত দিয়ে দীপের গলা জড়িয়ে বলে, অনেক আগে থেকেই। সেদিন আমি যখন রাগ করেছিলাম তখন একবার আপনি বলেছিলেন, আমি শুনেছি কিন্তু প্রতিক্রিয়া করিনি। ভাবলাম পরীক্ষা শেষ হলে বলবেন, কিন্তু আপনি তো বলছেনই না। একবার বলুন আমাকে দেওয়া নামটা। আপনার মুখে শুনতে চাই এই নামটি, চন্দ্রপাখি। বলেই দীপ নীরার কপালের সাথে নিজের কপালটা এক করে নেয়। দীপ নীরাকে আরও একটু এগিয়ে আসতে যাবে, তখনই কল আসে মিস্টার রবিনের। নীরার বাবার কল দেখে রিসিভ করে। মিস্টার রবিন খুশিতে খুশিতে বলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের নাম লামিয়া লিমা। আজই আংটি পরিয়ে এসেছি। তাড়াতাড়ি করে বিয়ে হবে তোর ভাইয়ের। মা মেয়ে বলল মা যে বলল মেয়ে দেখে চলে আসবে, আংটি কেন পরালে? আরে তোর ভাইয়ের তাড়াহুড়ো বেশি, তাই আংটি পরানো হয়েছে। মেয়ে দেখতে সুন্দরী। রাখো তোমার সুন্দরী, আমি এখনই আসছি। বলেই কলটা কেটে দেয় নীরা। যেতে নিলে দীপ বলে, কোথায় যাচ্ছ? দুই ভাঙা মনের জোড়া লাগাতে। আজকের রাত আমি ওখানে থাকবো, আপনি গেলে আসেন। আমি দৌড়ালাম। বলেই নীরা দৌড়। দীপ আহত কণ্ঠে বলে, হায় রে আমার কপাল,
এতদিন বউ কাছে আসতো, আমি পরীক্ষার অজুহাত দিতাম। এখন আমি বউয়ের কাছে যাই, বউ পরিবারের অজুহাত দেয়। আমার মনে হয় আমার চুনুমুন্নু আর আনা হবে না। আজ দীপ নীরাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু নীরবের কথা শুনে নীরা দৌড়ে চলে গেল নীরাদের বাসায়। নীরা ভেবেছিল আজকে যে মেয়ে দেখতে গেছে যাক, আসার পর না হয় নীরবের সাথে কথা বলবে, কিন্তু এখন তো নীরব নিজেই ঝামেলা করে দিয়েছে। নীরা বাসায় এসে সোজা ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে এই খাদ্য বিশেষজ্ঞ ভাই আমার, খুব শখ না বিয়ে করার? মেটাচ্ছি তোর শখ। আমার ননদ কান্না করে বন্যা বয়ে দিবে, আর তুই করবি অন্য মেয়েকে বিয়ে? কথাগুলো বলেই হাঁপাতে থাকে নীরা। নীরার চিল্লানো শুনে বেডরুম থেকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে হাজির হয়। নীরব এখনো আসেনি। মিসেস নাজনীন বলেন, এটা কেমন ব্যবহার নীরা? পাশে তোমার শ্বশুর বাড়ি, আর কয়দিন পর তোমার ভাইয়ের বিয়ে, লোকজন এই সময় খোঁজ খবর নিতে আসে। এসব দেখলে কে কি আর বিয়ে হবে? নিকুচি করেছে তোমার বিয়ের। কে বলেছে একজনের মন ভেঙে দিয়ে বিয়ে করতে? এবার ঘর থেকে নীরব বের হয়ে আসে। নীরাকে বলে, কি হয়েছে বোন, এভাবে চেঁচাচ্ছিস কেন? মেয়ে দেখতে তোকে নিয়ে যায়নি তো কি হয়েছে? বিয়ের আগে ঠিকই যাবি। তোর বিয়ে যদি আমি তোকে জবাই করে কিমা বানিয়ে ওই লিমাকে না খাইয়েছি, তো আমার নামও মঞ্জিরিন মীরা না। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, বড় ভাই তোর, মুখ সামলে কথা বল। আরে কিসের বড় ভাই? যে বড় ভাই আমার ননদের মন নিয়ে খেলা করে, সে কি করে আমার বড় ভাই হয়? একজনকে মায়া বোন বিহারিণী বলে কয়ে দেয়, ও হৃদয় হরণী করাচ্ছে তাকে বিয়ে? বলে নীরবের হাতটা ধরে টেনে নিয়ে যায় ঘরে। মিসেস নাজনীন এগোতে আসলে নীরা বলে, ভাই বোনের পার্সোনাল কথা চলবে, মা বাবা নট অ্যালাউ, বলে ধুম করে দরজাটা লাগিয়ে দেয়। মিসেস নাজনীন ক্ষিপ্ত হয়ে মিস্টার রবিনকে বলে, এই শিক্ষা দিয়েছ মেয়েকে, এবার বোঝো। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। মিসেস নাজনীন বিরক্ত চোখে তাকিয়ে আছেন মিস্টার রবিনের দিকে। তারা দুজনে এটা বুঝতে পেরেছে দীপান্বিতা ও নীরবের ভিতরে কিছু একটা চলছে। নীরা বালিশ থেকে শুরু করে ঘরে থাকা যত কাছের জিনিস আছে সব ছুঁড়ছে। নীরব কিছু কিছু জিনিস ক্যাচ ধরে, আবার কিছু জিনিস আবার তার পাশ দিয়ে পড়ে ভেঙে যায়। যা না পেরে নীরব বলে, কি হয়েছে তা বলবি তো? তুমি দীপান্বিতা আপুকে ধোঁকা দিয়েছ কেন? কপাল কুঁচকে নীরব বলে, আমি কোথায় ধোঁকা দিয়েছি? সে নিজেই তো তার জীবনের সঙ্গী নিয়ে ভালো আছে। জীবন সঙ্গী আসলো কোথা থেকে? মানে মানে কে সে, যার দ্বারা দীপান্বিতা আপুকে সঙ্গ দেয়? আমি কি জানি। অব্র আর আকাশ থেকে তো আর উড়ে আসবে না। কপাল চাপড়ে নীরা বলে, আরে আমার ভাই, ওটা দীপান্বিতা আপুর বায়োলজিক্যাল সন্তান নয়। তাহলে? দীপান্বিতা আপুর বেস্ট ফ্রেন্ড তামান্না আপুকে তুমি চেনো না? কি জানি না। অব্র তার সন্তান, তামান্না আপু বেঁচে নেই। তাহলে অব্র দীপান্বিতার কাছে কেন? খুব বেশি আমার স্পষ্ট মনে নেই, যতটুকু জানি ততটুকুই বলতে পারি। দীপান্বিতা আপু যখন অনার্সে ভর্তি হয়, তখন তাদের বাসায় এসে তামান্না আপু। তামান্না আপুর অবস্থা তখন খুবই মর্মান্তিক ছিল। মুখ হাত সব জায়গায় মারের দাগ, হাতের ওপরে পুড়ে যাওয়া কালচে চামড়া। দেখে বোঝা যায় কোনো নরপশু অত্যাচার সহ্য করেছে। তামান্না ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করার সময় কিছু গহনা ও টাকা নিয়ে পালায়। বিয়ের প্রথম দিকে ওই গহনা টাকা নিয়ে সুখেই সংসার চলে। চাকরি করবে বলে গহনা বিক্রি করে টাকা উড়ায় তামান্না আপুর বর। সব শেষ হয়ে গেলে আবার আড্ডা জুয়াতে নেমে পড়ে তামান্না আপুর বর। সেই সময় তামান্না আপু প্রেগনেন্ট হয়। সাথে বেড়ে যায় তামান্না আপুর ওপরে অত্যাচার। একসময় তামান্না আপুর বর তাকে বিক্রি করতে চায় এক নষ্ট এলাকায়। অনেক ঝগড়াঝাঁটির পর তামান্না আপুর চুলের মুঠি ধরে দেওয়ালে বেশ কয়েকটা বাড়ি মারে। কপাল ফুলে ফেটে রক্ত বের হয়। না পেরে তামান্না আপু পালিয়ে আসে। পলাতক মেয়ে গর্ভবতী হয়ে ফিরেছে বলে মেনে নেয় না তামান্না আপুর বাবা মা। বাধ্য হয়ে এদিকে ওদিকে আশ্রয় খুঁজতে থাকে। অতঃপর আসে দীপান্বিতা আপুর কাছে। মামুনি বাবাইয়ের হাত পা ধরে
তামান্না আপুর করুণ অবস্থা দেখে সবাই রাজি হয়ে যায় আপুকে কাছে রাখতে। এক কথায় লুকিয়ে ছিল এখানে। গর্ভবতী অবস্থায় মারধর সহ্য করেছিল, খাওয়া দাওয়ার ঘাটতি ছিল প্রচুর, যার ফলে তামান্না আপুর শরীর দুর্বল থাকতো, রক্তশূন্যতা দেখা দেয়। ডাক্তার বলেছিল রোগীর অবস্থা খুব খারাপ, এমন চললে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ক্যাডার সাহেব নিজের বিসিএস নিয়ে ব্যস্ত ছিল, এদিকে পিঙ্কির মায়ের ঝামেলা তো ছিলই, আর তাই দীপান্বিতা আপু ব্যস্ত থাকতো তামান্না আপুকে নিয়ে। হঠাৎ একদিন তামান্না আপু অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়া হলে ডাক্তার জানায় যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামান্না আপুর এক কথা, বেঁচে থাকতে বাবা মায়ের মুখে চুনকালি মিশিয়েছি, এখন নিজের সন্তানকে খুন করে নিজের জীবন কিছুতেই বাঁচাবো না। আমার সন্তান না হলেও না, তাহলে আমি নিজেও থাকবো না। অগত্যা আমাদের তামান্না আপুর কথা শুনতে হয়। ডেলিভারির আগে তামান্না আপুর রিকোয়েস্ট করে দীপান্বিতা আপুর সাথে কথা বলে। কি কি বলে আমি তা জানিনি। আমি আব্বু আম্মুর বাইরেই ছিলাম, ক্যাডার সাহেব আর বাবাই ব্যস্ত ছিল, তাই আমরা আসি। নার্স যখন অব্রকে কান্নারত অবস্থায় বের হয়, দীপান্বিতা আপু সাথে সাথে কোলে নেয় অব্রকে। অব্রর কান্না নিজে থেকে থেমে যায়। অব্রের জন্মের সাথে সাথে মৃত্যু হয় তামান্না আপুর। পিঙ্কি আম্মুর পিঙ্কির আম্মু অনেক কথা শোনায়, কিন্তু দীপান্বিতা আপুর এক কথা, আজ থেকে অব্র তার ছেলে। অতটুকু অব্রকে কোলে নিয়ে আমিও যেন মায়ায় জড়িয়েছিলাম। প্রায় যে খেলা করতাম অব্রর সাথে। আস্তে আস্তে আমরা সবাই অব্রকে ভালোবাসতে শুরু করি। অব্র আমাদের কাছের একজন হয়ে উঠেছে। পাড়া পড়শিরা কিছু বলতে আসলে প্রতিবাদ করে দীপান্বিতা আপু। এই জন্যই কয়েকদিন পরেই অব্রকে বোর্ডিং স্কুলে ভর্তি করবে। এটুকু বলে থেমে যায়নি নীরা। নীরার চোখ দিয়ে পড়ছে পানি। পানিগুলো মুছে আবারও বলে, কিন্তু আমি এটা বুঝলাম না যে তুমি এগুলো জানো না কেন। আমার সাথে দীপান্বিতার সম্পর্ক জার্মানি যাওয়ার পরও থাকে, কিন্তু 6 মাস পর হঠাৎই একদিন আমাদের যোগাযোগ বন্ধ হয়। অনেক খুঁজি আমি ওকে, কিন্তু পাই না কোথাও। প্রায় বছর 6 পর আম্মুর সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখি আন্টি মানে মিসেস সাবিনা অভ্রকে কোলে নিয়ে আসেন। আমি জিজ্ঞেস করি, বাচ্চাটা কে? আম্মু বলে দীপান্বিতার ছেলে। আমি ভেবে নিয়েছিলাম ওর মনে হয় বিয়ে হয়েছে, সংসার করছে। একদিনও আমাকে কল দেয় রাগে দুঃখে। আমি আমার কন্টাক্ট নাম্বার অফ করি, সব কিছু পাল্টে ফেলি। মাথায় হাত দিয়ে নীরা বলে, এত কিছু হয়ে গেছে অথচ কিছুই জানলাম না। কিন্তু দীপান্বিতা আপু তোমার সাথে কন্টাক্ট অফ রেখেছিল কেন, এটা আমিও জানি না। হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আমি কত বড় ভুল করলাম। যদি একটা বার আমাকে ওর অবস্থাগুলো বলতো, আমি সারা জীবন অপেক্ষা করতাম। মানুষ মাত্রই ভুল করে। আমরা কাউকে 2 মিনিট বিশ্বাস করে ঠকি, আবার চোখের পলকে অবিশ্বাস করেও ঠকি। এটা অবস্থা বুঝে। এখন কি করব? কি করবে মানে? দীপান্বিতা আপুকে বিয়ে করবে। মেয়েটা সারা জীবন তোমার অপেক্ষায় ছিল। ও কি মেনে নিবে যেভাবে রেগে আছে? ও কামন ভাই, তুমি এই মঞ্জিরি মীরার ভাই, ক্যাডার সাহেব হলো তোমার দুলা ভাই, তুমি অবশ্যই পারবে। লিমার কি হবে? ওকে তো আজকেই আংটি পরিয়ে এসেছি। ওই লিমা যদি হয় আমার ভাবি, আমার মাথা কিন্তু হয়ে যাবে আতা মাছি ছাতা কালি। বিয়েটা ভাঙবো কিভাবে? কিছুক্ষণ নীরবতা পালন করে নীরা দুষ্টু বুদ্ধি বের করে। নীরব ও নীরা সেগুলো নিয়েই নিজেরা আলোচনা করছে। তারপর বের হয় ঘর থেকে। ড্রয়িং রুমে এসে দেখে দীপ এসেছে, মিসেস নাজনীন, মিস্টার রবিন একসাথে সোফায় বসে গল্প করে। নীরা বলে, বলে দিয়েছেন সব? দীপ সোফায় বসা অবস্থায় বলে, সব জানলে তো বলবো। মিস্টার রবিন বলেন, না মা, তেমন কিছুই তো বলেনি দীপ। আমরা শুধু এটুকু বুঝেছি নীরব ও দীপান্বিতার মাঝে জিলাপির প্যাচ আছে। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, এতদিন তো ছেলে মেয়ে হিসাব করে কথা বলিনি, আজ অন্তত জামাইকে দেখে কথা বলো। নীরা মিস্টার রবিনের পাশে বসে বলে, আরে ধুর, আমার আব্বু হলো সাদা মনের মানুষ, কত প্যাচ বোঝে না।
তাই মনে যা আসে তাই মুখ ফুটে বলে দেয়। তারপর নীরা সবাইকে সবকিছু প্রকাশ করে। নীরব ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সবকিছু বলার পর নীরা বলে, আমি এটা বুঝলাম না, ভাইয়া জার্মানি যাওয়ার 6 মাস পর দীপান্বিতা আপু কন্টাক্ট কেন রাখে না? দীপ বলে, যদি ঘটনা ওই সময়ই হয়ে থাকে তাহলে তো তখন দীপান্বিতা ইন্টারে এক্সাম দিবে, তখন ওর ফোনটা নষ্ট হয়ে যায় পানিতে পড়ে। বাবা বলেছিল ওকে নতুন ফোন কিনে দিবে, কিন্তু পরীক্ষার পরপরই তো আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি। তারপর তামান্নার সমস্যা শুরু হয়। মীরা বলে, বুঝলাম, কিন্তু আমার ফোন কখন দিবেন? আমার ফোনই তো সেই পরীক্ষার 3 দিন আগে থেকে নিয়েছেন। এদিকে আমার পরীক্ষার কাল শেষ হয়ে গেছে, ফোন তো দিলেনই না। চলছে সিরিয়াস কথা। মীরা বলে উঠল উল্টো পাল্টা। সবাই তাকিয়ে আছে মীরার দিকে। মেকি হাসি দিয়ে মীরা বলে, না মানে মনে পড়লো হঠাৎ করে, তাই আর কি। দীপ কথা পাল্টে বলে, তার মানে এই যে তোমাদের দূরত্ব বাড়লেও তোমাদের মনের গহীনে লুকিয়ে আছে জমানো অনুভূতিগুলো। হ্যাঁ, আর তাদেরকে এক করার দায়িত্ব আমাদের। মিসেস নাজনীন বলেন, লিমার কি হবে তাহলে? মীরা লাফিয়ে উঠে বলে, এই বাড়ির বউ যদি হয় লিমা, সত্যি বলছি তোমার ছেলের মাংস হয়ে যাবে কি মা। সারাদিন এই বাড়ি আমি বাজাবো অক্ষয় কুমারের ডিজে গান। বললাম মা। দীপ বলে, বাবা মা তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, এখন কি করবে? বিয়ে ভাঙবো। কিভাবে? কনফিডেন্সের সাথে নীরা বলে, যাহা পার मीरा हेती है टेंशन लेने का कहीं जरूरत नहीं, मैं हूं ना। মিসেস নাজনীন বলেন, ওটাই তো বড় সমস্যা। নিজের বিয়ে ভাঙতে যেয়ে কি করেছিলি মনে আছে? বখাটে নান্টুকে টাকা দিয়ে রেখেছিলি নিজেকে কিডন্যাপ করার জন্য। ভাগ্য ভালো দীপ দেখে ফেলে, ওর প্ল্যান ঘুরিয়ে দেয় বলেই জিহবায় কামড় দেন মিসেস নাজনীন। নীরা চোখ ছোট ছোট করে বলে, তার মানে ওই ভুয়া গুন্ডাগুলো ক্যাডার সাহেবের লোক ছিল? বিয়েতে যা দৌড়ানি গেছে সব ক্যাডার সাহেবের জন্য। আমি কিনা ভয় পেয়ে ক্যাডার সাহেবের হাতটা ধরে দৌড়ে কমিউনিটি সেন্টারে আসি। নিজের বিয়েতে মিথ্যা গুন্ডা ভাড়া করে তাড়া খেতে লজ্জা করে না? নিজের বিয়েতে গুন্ডাদের টাকা দিয়ে কিডন্যাপ করানোর প্ল্যান করতে তোমার লজ্জা করে না? বললেন মিসেস নাজনীন। আমি খুবই স্ট্রেট, আমাকে কেউ তার মনের সত্যিটা বলে নিজের বিয়েতে আমি বিরিয়ানি আর রোস্ট মজা করে এনজয় করতাম। কত টেস্টি ছিল খাবারগুলো, বলে জিহবা দিয়ে ঠোঁটটা নাড়ায় মীরা। দীপ বুঝতে পারে এর পাগলামি শেষ হবে না, তাই বলে, আচ্ছা পরশু তো রিক আর কেয়ার বিয়ে, দায়িত্ব আমাদের ওপরেই বেশি, তাই আমরা ওই দিকটাই ফোকাস দিই। চলো বাসায় চলো। না, আজ আমি এখানেই থাকবো, বলেছিলাম তো আপনাকে। দীপ কথা না বাড়িয়ে সবাইকে বিদায় জানিয়ে মীরার হাতটা ধরে নিয়ে চলে যায়। হাসপাতাল থেকে ফোন এসেছিল মিসেস নাজনীনের কাছে। নীরবকে কিছু লোকজন মিলে খুব মারধর করেছে, এখন সে সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে পৌঁছায় সেখানে। ভেতরে নীরবের চিকিৎসা চলছে আর বাইরে বসে কান্না করছে মিসেস নাজনীন। মীরাকে খবর দেওয়া হয়েছে। নীরবের অবস্থা খারাপ শুনে আঁতকে ওঠে দীপান্বিতাও। মীরা ও দীপের সাথে সেও যায় হসপিটালে। হবু জামাই হসপিটালে ভর্তি হয়েছে এই খবর কানে আসতেই হসপিটালে হাজির হন লিমার বাবা মা ও লিমা। মিসেস নাজনীনকে সান্ত্বনা দিচ্ছেন লিমার মা। মীরা ও দীপান্বিতা তাকিয়ে আছে লিমার দিকে। মেয়েটা বেশ সুন্দর। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে বের হলো ডাক্তার। ডাক্তারকে দেখে মিসেস নাজনীন ও মিস্টার রবিন দৌড়ে যান ডাক্তারের কাছে। মিসেস নাজনীন বললেন, আমার ছেলের কি অবস্থা হয়েছে? ওর অপারেশন চলছে কেন? সামান্য মারের কি আর কাউকে অপারেশন করাতে হয়? ডাক্তার বলে, আসলে ওনাকে গভীরভাবে আহত করা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে, ইনফ্যাক্ট মেন পয়েন্টে আঘাত করা হয়েছে ওনাকে। সরি টু সে উনি বাবা হওয়ার দিক থেকে অক্ষম। ডাক্তারের কথা শুনে ভেঙে পড়েন মিসেস নাজনীন। ছেলে তার এমন কি হলো? কান্না করতে থাকেন, সাথে সাথে বলেন, আমরা ওর সাথে দেখা করতে চাই। এখন উনি ঘুমিয়ে আছেন, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। সবাই রাজি হয়। লিমার বাবা মা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, বলেন,
আলহামদুলিল্লাহ, নীরব বাবা সুস্থ আছেন। মিসেস নাজনীন খুশি হন, কিন্তু লিমার বাবা মায়ের পরবর্তী কথাতে তার খারাপ লাগে। লিমার বাবা বলেন, যেহেতু নীরব বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তো আর আমাদের মেয়েকে কিছু বলার আগেই মিসেস নাজনীন বলেন, হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমাদের কোনো আপত্তি নেই তো, এমনিতেই আমরাই না করে দিতাম। বিবেকবোধ কিছুটা হলেও আমাদেরও আছে। ধন্যবাদ বলেই চলে যায় তারা। লিমারা চলে যাওয়ার পর নার্স এসে বলেন, আপনারা ভেতরে যেতে পারেন। কেউ কিছু করার আগেই দৌড়ে দিয়ে ভেতরে ঢোকে দীপান্বিতা। এসেই শুয়ে থাকা নীরবের এক পাশে কাঁধ জড়িয়ে ধরে বলে, আপনার এ কি অবস্থা হলো? বলেই কান্না করতে থাকে। নীরব ফিসফিস করে বলে, আরে এগুলো নাটক ছিল, তুমি কান্না করো না, কিছুই হয়নি আমার। নীরবের এমন কথা শুনে কান্না থামিয়ে হা হয়ে যায় দীপান্বিতা। সাথে সাথে শোয়া থেকে উঠে বসে নীরব। জোরে জোরে বলে, মা বাবাকে নিয়ে ভেতরে আই বোন। সাথে সাথে হা করে হেসে কেবিন এর ভেতরে ঢোকে নীরা। সবাই আহাম্মকের মতো তাকিয়ে আছে। নীরব শোয়া থেকে উঠে বসে। মিসেস নাজনীন বলে, নীরব তো একদমই সুস্থ। মীরা বলে, হ্যাঁ, বিয়ে ভাঙার জন্যই আমি আর ভাই মিলে এইসব প্ল্যান করি। মিসেস নাজনীন কিছু বলতে যাবেন, তাকে আটকে মিস্টার রবিন বলেন, হা হা, বাদ দাও। বাচ্চারা তাদের সুখের জন্য করেছে এসব, তাই বলে এসবে এভাবে মিথ্যা সাজিয়ে লোকজন এখন কি বলবে? আমার ছেলের খুঁত আছে, তুমি চিন্তা করো না। দুদিন পর যখন আমার নাতি নাতনির মুখ দেখবো, তখন দূর হবে ওদের খুঁত। শ্বশুরের মুখে এমন কথা শুনে দীপ ফোন বের করে টিপতে থাকে। দীপান্বিতা মাথা নিচু করে বসে আছে লজ্জাতে। নীরা ও নীরব মিটমিট করে হাসতে থাকে। মিসেস নাজনীন বলেন, ঠোঁট কাটা বাবার ঠোঁট কাটা সন্তান। জামাই তো দেখো। নীরা দীপকে খেপাতে বলে, আরে আম্মু, চিন্তা করার কিছু নেই। আমার ক্যাডার সাহেব দেখতে যেমন, আসলে সে মোটেও তেমন নয়। সে হলো আড়ালে আবডালে গভীরভাবে ঠোঁট কাটা। মিসেস নাজনীনের সাথে সাথে মিস্টার রবিনকে নিয়ে চলে যান। এরা বাবা মেয়ে মিলে মানুষের সামনে মান সম্মান ধরে রাখবে না। নীরার বাবা মা চলে যাওয়ার পরেই সবাই চুপচাপ থাকে। নীরা তাকায় দীপান্বিতা ও নীরবের দিকে। বিরক্ত হয়ে নীরা বলে, কি ব্যাপার ভাইয়া? আমার বর্তমান ননদ হবু ভাবিকে তো এনে দিলাম, এখন প্রপোজ কর। দীপান্বিতা বলে, এগুলো কি নীরা? ভয় দেখানোর কোনো মানে ছিল? অবশ্যই ছিল। মানুষকে বেশি তেল মাখালে সে পিছলে সরে যায়। আমি অত অপেক্ষা করতে পারবো না, এমন কাজ করি ডিরেক্ট কাজে লেগে যাবে। দীপ বলে, কিন্তু এগুলো হলো কিভাবে? কিভাবে আবার? নান্টুকে টাকা দিয়ে ভাইকে মার খাইয়েছি। চশমা ঠিক করে দীপ বলে, আবার নান্টু? এই বখাটেকে তো আমি এলাকা ছাড়া করব। আরে আরে, এবার আমি নান্টুর সাথে কথা বলিনি, ভাই বলেছিল ওর সাথে কথা। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় একজন ডাক্তার হয়ে কিভাবে তোমাদের সাথে যুক্ত হতে পারে? ডাক্তার হয়ে এটা একটা ক্রাইম ছিল। ঘোড়ার ডিম ক্রাইম। ক্রাইমের বোঝেন আপনি? আমার ভাই একজন নিউট্রিশন, তার হাতে এইসব ডাক্তার তো থাকবেই। ফ্যামিলির ডাক্তার আবার ভাইয়ের সাথেও ফ্রেন্ডলি, তাই আঙ্কেল রাজি হয়ে অভিনয় করতে। দীপান্বিতা বলে, এসব করার কোনো দরকারই ছিল না মীরা। তোমার ভাই অন্য কাউকে বিয়ে করলে সুখে থাকবে, আমি তো সম্পর্ক ধরে রাখতে পারি না। আমার সম্পর্কগুলো নড়বড়ে, আমি স্ক্রুগুলো টাইট করে দেব। মীরা হেসে দেয়। দীপ বিড়বিড় করে বলে, যেমন বাবা তার তেমন ছেলে, আবার মেয়েও। রেগে যায় দীপান্বিতা, বলে, ইয়ার্কি করছেন আপনি? কথা বলবো না আমি আপনার সাথে, গেলাম আমি। বলেই বের হয়ে যায় দীপান্বিতা। নীরব বলে, এবার কি হবে? মায়াবন বিহারিণী তো রাগ করেছে। মীরা তাড়াহুড়ো করে দিয়ে বলে, আরে ভাই, আমার ভাবি, ভাবির পেছন দৌড়াও, এখানে বসে থেকে লাভ নেই। সাথে সাথেই নীরব যায় দীপান্বিতার পেছনে। দীপ মীরার কাছে এসে বলে, চলো, ওদের ব্যাপারে ওরা বুঝুক। কিছু সম্পর্কের গভীরতা বুঝতে খুনসুটির দরকার হয়। কি ব্যাপার ক্যারা সাহেব, আপনিও দেখছি আমার মতো হয়ে যাচ্ছেন। চন্দ্র পাখির ছোঁয়া লেগেছে তাই। বলে দীপ ও নীরা একসাথে বের হয়। শীতের দিনেও বৃষ্টি হচ্ছে। দীপ ও নীরা হসপিটাল থেকে বের হয়ে দেখে নীরব ও দীপান্বিতা একটি ছাউনির নিচে দাঁড়িয়ে আছে।
দীপান্বিতা মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে আসে। নীরব বলে, ওহে মায়াবন বিহারিণী, পড়ো না আমার সাথে আড়ি, তোমার প্রেমেই তো জ্বলছে আমার হৃদয়খানি। দীপান্বিতা তাও চুপ। এতদিনের অভিমান এত তাড়াতাড়ি কি আর শেষ হয়? কখনোই না। গার্লস ইগো বলেই তো কিছু একটা আছে। নীরব আবারও বলে, করেছিলাম আমি এক মিথ্যা অভিনয়, যার কারণে বেড়েছে আমাদের দূরত্বের পরিমাণ। যদি থাকো তুমি এখন থেকে দূরে, সত্যি বলছি ঝাঁপ দিব আমি এই বৃষ্টিতে। জোরে জোরে হেসে দেয় দীপান্বিতা। নীরব এই সন্ধ্যায় সোডিয়াম আলোতে দেখতে থাকে তার মায়াবন বিহারিণীর হাসি। কতগুলো বছর পর প্রিয়তমার হাসি দেখছে, মুগ্ধ হয়ে চেয়ে থাকে নীরব। নীরা দীপকে বলে, সন্ধ্যা তো হয়েই গেছে, চলুন আমরা শীতের এই বৃষ্টির সন্ধ্যাতে চা উপভোগ করি। দীপ বলে, প্রস্তাব মন্দ না। এক কাপ চায়ে আমি আর আমার চন্দ্র পাখির সাথে সাক্ষী থাকবে সন্ধ্যা আকাশের হাসি দেওয়ার মিষ্টি চাঁদ। নীরা খুশি হয়ে নীরব ও দীপান্বিতাকে বলে, শোনো, তোমাদের মান অভিমান রাখো এক সাইডে, এখন চলো আমরা সবাই শীতল হাওয়ায় বিলাসে। দীপান্বিতা বলে, শীতের বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগবে। আরে ক্যাডা সাহেব, এত বড় গাড়ি নিয়ে এসেছেন কেন? গাড়িতে করে আমরা চায়ের দোকানে যাব নাকি? এই শীতের রাতে ঝুম বৃষ্টির সাথে মালাই চা, উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না। আরে চলো। বলেই সবাই চলে যায় চায়ের ছোট্ট দোকানে। ঝিরিঝিরি বৃষ্টি থেমে এখন ঘন কুয়াশা মেলে ব্যস্ত শুরু করেছে। আকাশে শুধু একটি চাঁদের দেখা মিলছে। বৃষ্টির কারণে আজ দেখা দিচ্ছে না তারাদের মেলা। দীপ, নীরা ও নীরব দীপান্বিতা আলাদা বেঞ্চে বসেছে। দোকানদার চারটি মটকায় করে মালাই চা নিয়ে আসে। নীরব ও দীপান্বিতা অন্যদের দিকে ফেরা। দীপ ও নীরা এদের পেছনে বেঞ্চে বসেছে। দীপ প্রথমে নিজের চায়ের মটকা নিয়ে নীরার কাছে শেয়ার করে চায় উপভোগ করে। এক চুমুক চা দীপ নেওয়ার পরে সেই মটকা থেকে নীরব আরেক চুমুক নেয়। এভাবেই এক মটকা শেষ করার পর নীরব মটকা চা ঠিক একইভাবে উপভোগ করে দুজনে মিলে। দুজনের মুখে মিষ্টি চায়ের সাথে এক মিষ্টি হাসি বিরাজ করছে। নীরব দীপান্বিতাকে কল দিচ্ছে প্রায় ১ ঘন্টা ধরে। নীরার থেকে দীপান্বিতার নতুন নাম্বার নিয়েছে নীরব। প্রথম কল আসাতে রিসিভ করে দীপান্বিতা। সেই যে নীরবের কণ্ঠ পেয়েছে আর রিসিভ করে না এই কল। অতঃপর নীরব ব্যালকনিতে আসে, গিটার নিয়ে গাইতে থাকে, মায়াবন বিহারিণী হরিণী। দীপান্বিতার ঘরের জানালা খুলে যায়। নীরব খুশি হয়। পুরানো ভালোবাসা, পুরানো স্মৃতি ধরে এখনো দীপান্বিতা চাঁদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন করবে। কিন্তু নীরবের খুশিকে পানিতে ফেলে জানালার কাছে দেখা যায় অভ্রকে। অভ্র নীরবকে বলে, তুমি অনেক সুন্দর গান গাও মামু। নীরব ক্ষিপ্ত হয়ে মনে মনে বলে, মামু? ছোট্ট অভ্র কোমরে হাত দিয়ে বলে, কিন্তু এত রাতে এত জোরে গান গাইছো কেন? আশেপাশে কেউ তো ঘুমাতে পারবে না। এখন আমার ঘুমের সময়, সকালে গান শুনবো। বলেই খট করে জানালাটা লাগিয়ে দেয় অভ্র। তোর মামু আমি হওয়াচ্ছি পুচকে। নীরা হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়। ঠিক তখনই দীপ নীরার হাতে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা পড়ে আসো। নীরা প্যাকেটটি হাতে নিয়ে ভেতরে কি আছে তা দেখতে থাকে। প্যাকেটের ভেতরে একটি গাঢ় নীল রঙের খয়েরি জর্জেট শাড়ি। শাড়িটি দেখে নীরা বলে, কি ব্যাপার ক্যাডার সাহেব, আজ হঠাৎ রাতের বেলায় শাড়ি পরতে বলছেন? চন্দ্রবিলাস করব। নীরা খুশি হয়ে ওয়াশরুমে গেল শাড়ি পরতে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় নীরা। নীরা বের হওয়ার সাথে সাথে দীপ তাকায় নীরার দিকে। টুকটুকে খয়েরি রঙের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, চুলগুলো ছেড়ে দেওয়া। নীরাকে দেখতে একদম দীপের মনের মতো লাগছে। নীরা আয়নার সামনে যেয়ে মেকআপ বক্সে হাত দিতে যায়। অমনি দীপ বলে, খবরদার, কোনো প্রকার আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করবে না। নীরা খুশি হয়ে ওয়াশরুমে গেল শাড়ি পরতে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় নীরা। নীরা বের হওয়ার সাথে সাথে দীপ তাকায় নীরার দিকে। টুকটুকে খয়েরি রঙের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ,
চুলগুলো ছেড়ে দেওয়া। নীরাকে দেখতে একদম দীপের মনের মতো লাগছে। নীরা আয়নার সামনে যেয়ে মেকআপ বক্সে হাত দিতে যায়। অমনি দীপ বলে, খবরদার, কোনো প্রকার আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। থেমে যায় নীরা। পেছনে ঘুরে নীরা বলে, এত কষ্ট করে শাড়ি পরেছি, একটু সাজবো না? অন্তত লিপস্টিক দেই ঠোঁটে। উহুম, কোনো প্রকার লিপস্টিকের স্বাদ আমি নিব না, পরে ক্যান্সারে দেখা দিতে পারে। তার থেকে বরং আমি ন্যাচারাল ঠোঁটের স্বাদ গ্রহণ করতে চাই। চন্দ্রপাখি লজ্জায় এদিক ওদিকে চাওয়াচাওয়ি করে। নীরা বলে, চলুন চন্দ্রবিলাস করি আমরা। দীপ নীরাকে নিয়ে নিজেদের ছাদে যায়। ছাদ অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে হলুদ গোলাপের গাছ, নীরার পছন্দের ফুল গাছ দিয়ে ছাদ সাজানো। এটা বাগান করেছে দীপ। পরীক্ষার এই কয়েকদিন নীরা ছাদে আসতে পারেনি, আজ প্রথম আসলো। এসেই মুগ্ধ হয়ে তাকালো সেই দিকে। দীপ নীরার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে কপালে কপাল মিলিয়ে বলে, আমার জীবনের এক অংশ, আমার চন্দ্রপাখি, খুব খুব ভালোবাসি। নীরা চুপচাপ দীপের কপালে কপাল ঠেকিয়ে চোখের নিচের দিক করে আছে। চশমা চোখের ভেতর থেকে দীপ তাকায় নীরার দিকে, ঠোঁট প্রসারিত করে হেসে নীরার গালে ঠুস করে একটা চুমু দেয়। কেঁপে ওঠে নীরা। দীপ এর আগেও অনেক চুমু দিয়েছিল। দীপ বলে ওঠে, আজ এই চন্দ্রকে সাক্ষী রেখে আমার চন্দ্র পাখিকে দিলাম প্রেমের আবেদন। চন্দ্র পাখি কি করেছে আমার প্রেমকে গ্রহণ? নীরা আস্তে আস্তে তাকায় দীপের দিকে। আপনার প্রেমে সাড়া দিয়েছি তো আমি সেই অনেক আগেই, ক্যাডার সাহেব। আপনার ডায়েরির পাতায় লেখা আমার জন্য আপনার মনের লুকোচুরি প্রেম কাহিনী আমি অনেক আগেই পড়ে নিয়েছি। সেদিন থেকেই আমার মনেও তৈরি হয় আপনার জন্য লুকোচুরি প্রেমের অনুভূতি। দুজনের এই লুকোচুরি প্রেমের সমীকরণে আজ পূর্ণ হবে আমাদের লুকোচুরির গল্প। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে দিল নীরা। তারপর কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে নীরবতা পালন করে দুজনে। দ্বীপের কাঁধে মাথা দিয়ে নীরা তাকিয়ে আছে চাঁদের দিকে। কিছুক্ষণ চন্দ্র বিলাস করে দ্বীপ ও নীরা ঘরে আসে। ঘরে এসে দরজাটা লাগিয়ে দ্বীপ নীরাকে কোলে নেয়। নীরা তাকিয়ে আছে দ্বীপের দিকে। দ্বীপ বলে, বড্ড প্রেম করতে ইচ্ছে করছে চন্দ্র পাখি। আজ আমি আমার চন্দ্র পাখিকে একদম নিজের করে পেতে চাই। নিজের ঠোঁটের সাথে ওপরের ঠোঁটটা মিলিয়ে লজ্জা প্রকাশ করে নীরা। দ্বীপ তাকায় সেই দিকে। আজ এত লজ্জা কেন চন্দ্র পাখি? এক ডজন চুনুমুনু চায় না তোমার? দ্বীপের বুকে মাথা গুজে বলে, হুম। হালকা হেসে দ্বীপ নীরাকে বসিয়ে দেয় খাটের ওপর। তারপর যখনই দ্বীপ নীরার কাছে আসতে যাবে নীরা দূরে সরে যায়। এভাবেই নড়াচড়া করলে তো ক্রিকেট টিম আসতে পারবে না বউ। নীরা চোখটা বন্ধ করে থাকে। তারপর দীপ নীরাকে নিজের কাছে টেনে নিয়ে আলিঙ্গন করে নেয়। সকালে নীরার ঘুম ভেঙে যায় দীপের আগে। সাথে সাথে ফ্রেশ হয়ে সকালের নাস্তা বানাতে যায় নীরা। দীপ এতক্ষণ ঘুমের অভিনয় করতে থাকে, কিন্তু ইচ্ছে করেই নীরাকে কিছুই বুঝতে দেয়নি। নীরা নাস্তা বানাতে থাকে, ঠিক তখনই রান্নাঘরে সবাই হাজির হন। একে একে মিসেস শিউলি, মিসেস সাবিনা ও দীপান্বিতা এসে নীরাকে সাহায্য করতে থাকে। নীরা মিসেস সাবিনাকে বলে, রুটি ঠিকমতো হচ্ছে তো মামুনি? বলেই যখন নীরা তাকায় মিসেস সাবিনার দিকে, মিসেস সাবিনা হাঁ হয়ে তাকায় নীরার দিকে। নীরার ঠোঁট ফুলে লাল। মিসেস সাবিনা সেই দিকে পাত্তা না দিয়ে বলে, হ্যাঁ সবই ঠিকঠাকই হয়েছে। মিসেস শিউলি নীরার ঠোঁট দেখে ইচ্ছা করে নীরার কাছে আসেন, আর এসে নীরার গলা থেকে চুল সরিয়ে দেখেন। দেখি তো নাতবো, তোমার এদিকে ওদিকে কিছু আছে কিনা। নীরার খেয়াল নেই রাতের কথা, তাই সে বলে, কি থাকবে দাদিন? আমার নাতির ভালোবাসা। বলেই দেখতে পান গলার কোনায় জমাট বাঁধা রক্তের দলা। হালকা হেসে মিসেস শিউলি বলেন, বুঝেছো গো বৌমা, খুব তাড়াতাড়ি নাতির ঘরে পুতি আইব। সাথে সাথে নীরা দৌড় দিয়ে ঘরে চলে যায়। মিসেস শিউলি হেসে দেন। সকালে শুধু গোসল করে চুল শুকিয়ে মাথায় ওড়না দিয়ে গিয়েছিল রান্নাঘরে। এখন আয়নার সামনে এসে নিজেকে দেখে নিজেই অবাক। চিল্লিয়ে বলে ওঠে, আমার ঠোঁট। দীপ ওয়াশরুম থেকে বের হয়ে, চিল্লাও কেন? লোক জেনে যাবে তো। ওই, আমি চিল্লালে লোকে জেনে যাবে, আর আপনি যে এত বড় একটা চিহ্ন দিয়ে রেখেছেন তাতে কি হবে? লোকে বলবে প্রফেসর আদনান কবির দ্বীপে তার বউকে খুব ভালোবাসে, তার চিহ্ন দিয়েছে। শুনুন,
আজে বাজে কথা বলবেন না। আজকে আর গায়ে হলুদ, এই ঠোঁট কি লিপস্টিক দেওয়া যায়? আমি কিভাবে থাকবো? মাস্ক পরে থেকো, অ্যাকচুয়ালি ভালোই লাগবে। আমার চন্দ্র পাখির ঠোঁট আমি ছাড়া আর কেউ দেখবে না। উম, আমি কিন্তু রেগে যাচ্ছি। হো হো করে হেসে দীপ একটি মলম দিয়ে বলে, এটা মাখো ঠোঁটে, বিকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। নীরা মলম মেখে বলে, বিকালের আগে আমি ঘর থেকে বের হচ্ছি না। ইস, মানুষ কি ভাবছে, ছি ছি। মানুষ যখন এক ডজন বাবু দেখবে তখনই আমাদের ওপরে অস্কার ছুড়ে দিবে। এটা তো সামান্য একটা লাভ বাইট, লাগামহীন প্রফেসর। যা, বাবা বউয়ের কাছে কি না শুনতে হয় লাগামহীন। বলি, আমি কি পাশের বাড়ির টুনিকে বলবো এইসব কথা? আপনি বললেই দেখেন না, ওই টুনির মাথার চুল একটাও আস্ত রাখবো না। হিংসুটে চন্দ্র পাখি। আমার জামাইয়ের জন্য আমি হিংসুটে হব আপনার সমস্যা? একদমই না। বলছি সারাদিন যখন বাইরে বের হবেই না, তাহলে এখন আবার প্রেম করা যাক। মাথা খারাপ আপনার? ক্ষুধা লেগেছে আমার খুব। তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার আনেন। বলতে না বলতে দীপান্বিতা দরজায় টোকা দিয়ে বলে, আসবো লিটিল ভাবি? হ্যাঁ আসো, মা বলেছে তোমাদের খাবার দিতে। আর কোনো সমস্যা হলে মাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন লাইভে যাচ্ছি। দিদিন তোমাদের বাসায় গেছে, বিকালের আগেই কেয়াকে গোসল করানো হবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা। কথাটা বলেই চলে গেল দীপান্বিতা। দীপ আর নীরা একসাথে সকালের খাবার খাচ্ছে। দীপ এখন কলেজে যাবে। নীরা দীপকে বলে, শুনুন ক্যাডার সাহেব, আমার জন্য একটি গাজরা নিয়ে আসবেন। সেই গাজরা আমার এলোমেলো খোঁপায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠিক আছে। বুক বলেই চলে যায় দীপ। নীরা দীপের বুক সেলফের দিকে তাকিয়ে যায়। ঠিক সেই সময় দীপ আবারও এসে নীরাকে ঘুরিয়ে নীরার কপালে একটি চুমু দিয়ে আবারও চলে যায়। নীরা হাসতে থাকে। তারপর আবারও মনোযোগ দেয় দীপের বুক সেলফের ওপর দিকে। একটি বই নিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিতে থাকে নীরা। দীপান্বিতা লাইভ করছে, অনেক অনেক ধরনের কমেন্ট করছে। এগুলো দীপান্বিতা পড়ে পড়ে উত্তর দেয়। হঠাৎ একটা কমেন্ট পড়ে দীপান্বিতা থেমে যায়। সেখানে লেখা, ওহে মায়াবন বিহারিণী, রাগ করে থেকো না তুমি। দীপান্বিতা কমেন্টটা ইগনোর করে, আরেকটি কমেন্ট পড়ে উত্তর দেয়। তারপর আবারও নীরবের কমেন্ট আসে, একবার বিয়ে করো আমাকে, এই শাড়ির সবগুলো আমিই কিনবো। কোনো লাইভ করতে দিব না তোমাকে, আমার বউ বিয়ের পর লাইভে যাবে না। এরকম আরও কিছু কমেন্ট আসে, কিন্তু কিছু কিছু পাবলিক নীরবের কমেন্টে হা হা তো দেয়ই, কিছু কিছু ও কেয়ার দেয়। দীপান্বিতা কমেন্টগুলো মনে মনে পড়ে, উত্তর না দিয়ে অন্যান্য কমেন্টের উত্তর দেয়। দুপুর হয়ে এসেছে, এখন কিয়াকে গোসল করানো হবে। রিক ও কিয়ার গায়ে হলুদ থেকে বৌভাত সকল অনুষ্ঠান কমিউনিটি সেন্টারেই হবে। রিকের বাবা এসেছেন, আজ 2 দিন হয়েছে। ছেলে বিয়ে দিয়ে কয়েকদিন থেকে আবারও চলে যাবেন। রিককে বাংলাদেশের ব্যবসা সম্পর্কে বুঝিয়ে দেবেন তিনি। নীরা বসে আছে দীপের জন্য। দীপান্বিতা মাত্রই লাইভ শেষ করলো। নিজের শাড়িগুলো থেকে নীরাকে একটি শাড়ি দিয়ে নিজের জন্য একটি শাড়ি রাখলো। কলাপাতা পাড়ের হলুদ শাড়ি দীপান্বিতার কাছে অ্যাভেলেবেল, তাই আর আলাদা করে কেনা লাগেনি। দীপ চলে এসেছে, আজকে হাফ টাইম ক্লাস হয়েছে। দীপের হাতে একটি ছোট প্যাকেট। নীরা প্যাকেটটি দেখে হেসে বলে, আমার জন্য গাজরা এনেছেন ক্যাডার সাহেব? হ্যাঁ। চোখটা বন্ধ করো। আচ্ছা। বলে চোখটা বন্ধ করে নীরা। তারপর অনুভব করে দীপ তার মাথায় হাত রেখেছে। সমস্ত চুলগুলো একসাথে করে বেঁধে দিচ্ছে দীপ। অতঃপর নীরা অনুভব করে তার মাথার ওপর পাতলা কোনো কিছু দেওয়া। গাজরার জায়গায় অন্য কিছু অনুভব করে চোখ মেলে তাকালো নীরা। দেখতে পেল হলুদ ও সোনালী রঙের মিশ্রণে একটি সুন্দর হেজাব। হেজাব দেখে কপাল কুঁচকে নিল নীরা। আমার গাজরা কোথায়? গাজরার থেকেও দামি উপহার দিয়েছি। আমার বইয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখবে না, তাই এই হেজাব পরেই অনুষ্ঠানে যাবে। আমি খেলবো না। এখন খেলার মুড আছে বুঝি? আরে, খালি বাজে কথা, দুষ্টু প্রফেসর আমার। আমি চেয়েছি গাজরা, আপনি এনে দিলেন হিজাব। আজকে কি সুন্দর সবাই নিজেকে ফুল দিয়ে সাজাবে, আর আমি কিনা ধুর বলেই শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে নীরব এত চেষ্টা করেও পারছে না দীপান্বিতার অভিমান ভাঙাতে, তাই অসহায় হয়ে বসে আছে ব্যালকনিতে।
অব্র তাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরবকে বলে, কি করছো মামু? তোমার মায়ের অভিমান ভাঙাতে চাইছি পুচকু। অব্র বড়দের মতো ভাব করে বলে, আমার আম্মু অভিমান করেছে কেন? আমি ভালোবাসিনি তাই? তাহলে তো তুমি পচা। আমি তো এখন ভালোবাসতে চাই তোমার আম্মুকে। ও, তাহলে তুমি ভালো। কি করা যায় বলো তো? কিছুক্ষণ ভাবুক ছেলেদের মতো ভঙ্গি করে অব্র বলে, কাল রাতে এর মতো গান শোনাও আমাকে। আপাতত মাথায় বুদ্ধি আসছে না। নীরব কিছু বলতে যাবে তার আগে দীপান্বিতা এসে দাঁড়ায় অব্রের পাশে। অব্রকে উদ্দেশ্য করে দীপান্বিতা বলে, এখানে কি করো বাবাই? ভেতরে আসো। বলেই ঘরে ঢোকে দীপান্বিতা। নীরব গলা উঁচিয়ে গান ধরে, বাড়ির পাশের আমার উনি কথা কয় না আমার সাথে, বন্ধু আমার রাগ করিয়াছে ভাবলয় হারা দিন ভরে। অব্র পেছন ফিরে তাকায়, ওয়াও মামু, অনেক সুন্দর গান গাও তুমি, বলেই হাততালি দেয় অব্র। নীরব বারবার মামু ডাক শুনে আর আহত হয় সে। তারপরও চুপ করে আছে। বিড়বিড় করে বলে, আগে তোর মাকে বসে আনি, তারপর এই মামা ডাক বাদ দিয়ে বাবা ডাকবি। নীরা শাড়ি পরে বের হতেই নীরবের এই গান শুনতে পেল। দীপ খাটে বসে আছে। এমন উল্টাপাল্টা কথা দিয়ে গান শুনে নীরার দিকে ফিরে বলে, তোমার ভাই বোন দুটো মিলে মেন্টাল অ্যাসাইলাম থেকে ডেলিভারি হয়েছিল। আলতু ফালতু কথা বলবেন না আমাদের নিয়ে। আমরা এরকম বলেই তো আজ আপনাদের ভাই বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এক বোন নিজের গায়ে হলুদের দিন মঞ্চ কাঁপিয়ে দেয়, আর এক ভাই প্রতিবেশীর গায়ে হলুদের দিন এলাকা কাঁপিয়ে দেয়। আমার ভাই আপনার বোনের প্রেমে পড়ে দেবদাস হয়েছে। আপনি কি করেছেন ভাই হয়ে? একবারও বোনকে বুঝিয়েছেন? হামি তুলতে তুলতে দীপ বলে, ওইসব কুটনি বুদ্ধি তোমার মাথায় চলে, আমি এতে নেই। ভেংসি কেটে নীরা নিজেকে সাজাতে থাকে। কেয়াকে কমিউনিটি সেন্টারে নেওয়ার আগে তাদেরকে যেতে হবে। কমিউনিটি সেন্টারে যেয়েই গোসলের পর্ব চলবে। নীরা হিজাব বাঁধছে আর দীপ কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসে আয়নায় নিজের চুলটা সেট করছে। নীরা আর চোখে তাকিয়ে দেখতে থাকে। হিজাব বেঁধে বলে, এটা কি হলো? কোনটা কি হলো? আপনি কেন চুল ছেট করছেন? তাহলে কি করব? না, আপনি হ্যান্ডসাম দেখতে হলে তো আমার জীবন তেজপাতা। বলেই দীপের চুলগুলো এলোমেলো করে দেয় নীরা। স্মিত হেসে দীপ নীরাকে বলে, চোখটা বন্ধ করো। কেন? করো, আচ্ছা। বলেই চোখটা বন্ধ করে নীরা। দীপ নীরার হেজাব দেওয়া মাথায় সুন্দর করে ক্লিপ দিয়ে বেলি ফুলের গাজরা সেট করে দেয়। কপালের উপর থেকে রাউন্ড করে মাথার পেছনে গাজরার দুই প্রান্ত একসাথে করে বেলি ফুলের চিকন গাজরা গাজরা সেট করে দীপ বলে, চোখ খোলো। নীরা চোখ খুলে নিজেকে আয়নায় দেখে হিজাবের ওপরে দীপের দেওয়া এই গাজরা খুব সুন্দর মানিয়েছে। নীরা খুশি হয়ে দীপকে জড়িয়ে ধরে বলে, আমার ক্যাডার সাহেব আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিবে ভাবতেও পারিনি। খুশি হয়েছে তুমি? খুব খুব। আমার এবার, আচ্ছা এবার চলো, মুখে কিছুই লাগাবে না। একদম না। তুমি এমনিতেই সুন্দর আছো, ওইসব কিছু লাগাতে হবে না, বিশেষ করে লিপস্টিক তো নাই। কার না কার নজর লাগবে আমার বইয়ের ওপর, তখন হবে আর এক ঝামেলা। মেকি হেসে নীরা বলে, জেলাস ক্যাডার সাহেব? নীরার হাত ধরে নিজের কাছে এনে বলে, বউ তো আমার শখের নারী, তার জন্যই তো জেলাস হব আমি। বলেই দুজনে একসাথে হেসে দেয়। তারপর ড্রয়িং রুমে এসে দেখে দীপান্বিতা ও অব্র রেডি হয়ে এসেছে। মিসেস সাবিনা, মিসেস শিউলি ও মিসেস নাজনীন কমিউনিটি সেন্টারে আছেন রিকের মা বাবার সাথে। বড়রা মিলে কিছু নিয়ম কানুনের কাজ করছে। এছাড়া সমস্ত কাজ কেটারিং এর লোকটা করছে। মীরা ও দীপকে একসাথে দেখে নতুন সাজের সাথে দীপান্বিতা ওদের কিছু ছবি তুলে নিল। এর ভেতরে কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসেছে নীরব। আজকে গায়ে হলুদ। ছেলেদের পাঞ্জাবি কলাপাতা রঙের হবে, মেয়েরা কলাপাতা পাড়ের হলুদ শাড়ি। সবাই মিলে একসাথে রওনা দেয় কমিউনিটি সেন্টারে। কেয়াকে নিয়ে এসেছে কেয়ার বাবা মা। চশমা চোখে সুতির হলুদ শাড়ি পরে আছে কেয়া। গোসলের জন্য তাকে আপাতত নর্মাল শাড়ি পরানো হয়েছে। সাথে করে গায়ে একটি গামছা জড়িয়ে দেয় আর কানের গোড়ায় দুটি লাল গোলাপ দেওয়া আছে। বিয়ের কনের ভাব চলে এসেছে কেয়ার মুখশ্রীতে। রিককে নিয়ে এসেছে নীরব ও দীপ। রিক ও কেয়াকে কমিউনিটি সেন্টারের সামনে ফাঁকা জায়গায় রোদে পাশাপাশি দাঁড় করিয়ে মাঝখান থেকে বড় একটা মোটা কাপড়ের পর্দা দেওয়া হয়েছে।
কেয়ার গোসলের দিকে ছেলেরা আসবে না, আর রিকের গোসলে মেয়েরা যাবে না। গোসলের আগে সবাই মিলে হালকা হলুদ ছোঁয়ালো একে অপরকে। ছেলেরা ছেলেদের মতো করে আর মেয়েরা মেয়েদের মতো করে আনন্দ করছে। অবশেষে রিক ও কেয়ার হলুদ সম্পন্ন হলো। শীতে কাঁপতে থাকে রিক ও কেয়া। নীরা কেয়াকে বলে, আরে দোস্ত, এত কাঁপছিস কেন? বিয়েতে গোসল করালে তো আর জ্বর আসে না। সবাই মিলে হাসতে থাকে। নীরার বিয়ের সময় কেয়া কথায় কথায় বলতো, দোস্ত, এটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না। এগুলো মনে পড়ে গেল নীরা ও কেয়ার। রিভেঞ্জ নিচ্ছিস? সেই তো, বরের সাথে খুশি খুশি সংসার করছিস, আর আমার বিয়েতে শীতে কাঁপাকাঁপি করাচ্ছিস। পর্দার ওপাশ থেকে রিক বলে, ডোন্ট ওয়ারি চশমিশ, তোমার সাদা বিলাইও এই শীতে তোমার মতোই ভিজে একাকার। আমরা একসাথে একই দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি। কেয়া রিকের কথা শুনে খুশি হয়। নীরা ও দীপান্বিতা মিলে কেয়াকে নিয়ে যায় কাপড় পাল্টাতে। এখন কেয়াকে হলুদের সাজে সাজানো হবে। কেয়াকে একটি রুমে বসিয়ে রাখার পরপরই অব্র এসে নীরাকে ডাক দেয়, বলে, মামু ডেকেছো তো, ডাকছে তোমাকে। নীরা চলে যায় সেখানে। দীপ উল্টো দিকে ফিরে আসে। নীরা এসে বলে, আমাকে ডেকেছিলেন ক্যাডার সাহেব? দীপ নীরার দিকে ঘুরে তাকিয়ে নীরার কাছে আসে। তারপর নীরার হাতটা ধরে টেনে নিয়ে যায় নির্জন পরিবেশে। কোনো কিছু না বলে নীরার গালে আলতো করে হলুদ মেখে দেয়। তারপর নীরার গাল থেকে নিজের গালেও মেখে নেয় হলুদ। নীরা তাকিয়ে থাকে দীপের চশমা দেওয়া চোখের দিকে। নীরার নাকের সাথে দীপের নাক আলতোভাবে নাক ছুঁয়ে বলে, আমাদের বিয়ের সময় ইচ্ছে ছিল তোমাকে এভাবে হলুদ ছোঁয়ানোর, কিন্তু তখন তুমি ছিলে আমার জন্য নিষিদ্ধ। কবুল বলার আগে তো ভালোবাসার মুহূর্তগুলো গড়ে তুলতে চাইনি। আমার পুরুষ মনকে আমি কবর দিয়েই রেখেছিলাম অনেক কষ্টে। আজ তার পুনর্জন্ম নিচ্ছি। চন্দ্রপাখি নীরা দীপকে জড়িয়ে ধরে, বলে, ভালোবাসি আপনার সমস্ত চিন্তা ভাবনাকে, ভালোবাসি আপনার এই ছোট ছোট মুহূর্তকে, ভালোবাসি আপনার সুপ্ত অনুভূতিকে। আমি ভালোবাসি আমার এই। কেয়াকে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। কেয়াকে কলাপাতা রঙের সাথে হলুদের মিশ্রণে একটি শাড়ি পরানো হয়েছে। মাথায়, গলায় ও হাতে ফ্রেশ ফুলের গহনা বানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে নীরা ও দীপান্বিতাকে ফুলের চুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এখন কেয়ার এক পাশে নীরা আর এক পাশে দীপান্বিতা বসে আছে। একটু পর কেয়ার হাতে মেহেদি দেওয়া হবে। আপাতত সবাই এসে এসে কেয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মেহেদি দেওয়ার জন্য দুজন মেয়ে এসেছে পার্লার থেকে। কেয়ার হাতে তারা মেহেদি দিয়ে যাচ্ছে। মেহেদি দেওয়ার পর পার্লারের মেয়েটি বলে, বরের নাম কি দেব? নীরা বলে ওঠে, সাদা বিলাই। সবাই হেসে দেয় একসাথে। কেয়া চশমার ভেতর থেকে নীরাকে চোখ গরম দিতে থাকে। রিকের আনা হয়েছে হলুদের নতুন পাঞ্জাবি পরিধান করিয়ে। নীরব ও দীপ মিলে রিককে কেয়ার পাশে এসে বসিয়ে দেয়। একে একে এবার সব মেয়েদের হাতে মেহেদি দেওয়া হবে। নীরা ও দীপান্বিতা হাতে মেহেদি দিতে বসেছে। নীরা হাত পেতে বসার পরপরই দীপ এসে নীরার সামনে বসে, বলে, আজকে আমি দিয়ে দিব তোমার হাতে মেহেদি। সবাই তাকিয়ে আছে দীপের দিকে। কেয়া নিজের বিয়ের জন্য এক্সাইটেড থাকলেও লজ্জায় মুখ নিচু রাখত। কিন্তু দীপের মতো মুডি স্যার, যাকে কিনা সবাই ভয় পায়, সে তার বইয়ের কাছে এতটা রোমান্টিক, এগুলো যেন কেয়াকে অবাক করে দেয়। মনে মনে বলে, স্যার হলে কি হবে, আমার বান্ধবী রোমান্টিক এক বর পেয়েছে। মিসেস নাজনীন মেয়েকে তার মতো সুখী দেখে খুব খুশি হন। তিনি তো জানতেন দীপ তার মেয়েকে এভাবেই সুখে রাখবে। মিস্টার রবিন এসে মিসেস নাজনীনের পাশে দাঁড়িয়ে বলেন, কি দেখছো এভাবে? তোমার সন্তানেরা সুখেই আছে। আমার মেয়ের এই সুখ নিজের চোখে দেখব বলেই তো মেয়েকে সফলতা হওয়ার আগেই বিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমার আফসোস নেই, আমার মেয়েকে তার মতো করে আগলে রাখার মানুষ সে পেয়ে গেছে। এভাবে সুখে থাকলে আমাদের মেয়ে আর কিছু লাগবে না। তার মানে মীরার পড়াশোনা বন্ধ করে সংসার করতে দেওয়া যাবে, কি বলো? মিসেস নাজরিন বিরক্তিকর চোখে তাকালেন মিস্টার রবিনের দিকে, বলেন, এই তোমার মাথায় ছাইপাশ কথাবার্তা আসে বলেই তো আমার মেয়ে পড়াশোনায় মন দেয় না। হা, হাসতে থাকেন মিস্টার রবিন। তারপর বলেন, আমার মেয়েকে আমি যেমন মাথায় উঠিয়েছি তার দ্বিগুণ তাকে মাথায় উঠিয়ে রেখেছে তার স্বামী। দেখো না, বউ থুয়ে এক রাতও থাকতে পারলো না, কেমন হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল, আজ আবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে।
তোমারই তো জামাই, তোমারই মতো হয়েছে। যাক, জামাই আবার শ্বশুরের ছোঁয়া পেয়েছে, বউকে ভালোবাসে খুব। মিস্টার রবিন ও মিসেস নাজনীনের কথা শুনতে পান মিসেস সাবিনা ও মিস্টার সমুদ্র। মিসেস সাবিনা বলেন, দেখেছো বিয়াই, বিয়াইদের কত কত প্রেম তাদের ভেতরে, কিন্তু তুমি এক পানসে লোক, কখনো ভালোবেসে কোথাও ঘুরতে নিয়ে যাওনি আজ অবধি। শুরু হয়ে গেছে তোমার? হ্যাঁ, শুরু তো খালি আমিই করি, কোনোদিন শেষ করতে পারোনি। বলে মুখ ভেঙচি দিয়ে চলে যান মিসেস সাবিনা। মিস্টার সমুদ্র বিড়বিড় করে বলেন, বুড়ি হয়েও ভীমরতি, বুড়ো বউকে ভালোবাসার জন্য। বিআই সাহেব কাছে এসে বলবেন মিস্টার রবিন। হালকা হেসে গল্প করতে থাকেন মিস্টার রবিন ও মিস্টার সমুদ্র। মিসেস নাজরিন গেছেন মিসেস সাবিনার সাথে গল্প করতে। দীপ নীরার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, নীরা চুপচাপ দেখতে থাকে। মেহেদি দেওয়া শেষে দীপ বলে, কেমন হয়েছে? নীরা বলে ওঠে, এর থেকে তো জিলাপির প্যাচ করা সহজ। কথায় কোথায় ফুল কোথায় ডাল কিছুই তো পাচ্ছি না, তার উপরে সুন্দর হয়েছে। অব্র নীরার কাছে এসে নীরার হাত দেখে দীপকে বলে, এটা কি মামু? এর থেকে ভালো আমি ভূতের বাড়ি আঁকতে পারি। সবাই হেসে দেয় অব্রের কথায়। নীরব এসে দাঁড়ায় অব্রর কাছে, বলে, সবাই ছবি তুলছে বাবাই, চলো আমরাও ছবি তুলি। অব্র রাজি হয়, চলে যায় নীরবের সাথে। অব্র নিজেও ছোট কলাপাতা রঙের পাঞ্জাবি পরেছে। নীরবের কোলে অব্রকে ছবি তুলতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্বাণিতা। খুব সুন্দর লাগছে দুজনকে, যেন মনে হচ্ছে বাবা ছেলে। তামান্না দেখতে ফর্সা ও সুন্দরী ছিল, আর ওর স্বামী কেমন ছিল এটা জানে না সে। তার দীপান্বিতা কিভাবে জানবে? সময় তো পায়নি ওদের ব্যাপারে জানার। ভেবেছিল অব্র হওয়ার পর কেস করবে, কিন্তু তার আগেই মারা গেল তামান্না। অব্রের জন্মের সময় ওর মুখে লাল টমেটোর মতো করে হয়েছিল, অতিরিক্ত ফর্সা, মুখে রক্ত জমাট বাঁধা হয়েছিল। সেই অব্র আজ দীপান্বিতার ভালোবাসার মানুষের কোলে আদর নিচ্ছে। দীপান্বিতার চোখ দিয়ে যেন নিজে থেকেই সুখের পানি চলে আসে। মিসেস নাজনীন তাকান দীপান্বিতার দিকে, দেখতে পান দীপান্বিতা মায়া ভরা চোখে তাকিয়ে আছে অব্র ও নীরবের দিকে। চোখে সাথে সাথে মিসেস নাজনীন কথা বলেন মিসেস সাবিনার সাথে, বলেন, আচ্ছা আপা, আমার ছেলেকে আপনার কাছে কেমন লাগে? মিসেস সাবিনা বলেন, ছেলে তো আপনার মাশাআল্লাহ শিক্ষিত, ভদ্র, আবার এখন তো একজন নিউট্রিশন। কেন বলুন তো? আমি ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু আমার মনে হয়েছে আমাদের কাছেই তো আছে যোগ্য পাত্র পাত্রী। এছাড়া আমাদের মধ্যে এখন আত্মীয়তার সম্পর্ক এসেই গেছে, এটাকে আরো মজবুত করতে চেয়েছিলাম আর কি। মিসেস সাবিনা বুঝতে পারলেন মিসেস নাজনীনের কথা, তাই বললেন, আপনার মেয়েকে আমি নিয়েছি বলে আমার মেয়েটিকেও আপনি নিতে চান আপা? যদি বলি হ্যাঁ তাই? আমার আপত্তি নেই, বাসার সবাই একসাথে কথা বলে দেখি এই ব্যাপারে। সবাই মিলে না হয় একসাথে মিটিং করব। আচ্ছা। ছবি তোলার মাঝে নীরব অব্রের কানে কানে বলে, তোমার আম্মুকে বলো আমার সাথে ছবি তুলতে, আমরা তিনজনে মিলে একটা ফ্যামিলি হয়ে যাব। তুমি খুশি হবে না তাতে? কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে অব্র বলে, হ্যাপি ফ্যামিলি। নীরব স্মিত হেসে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। অব্র নীরবের গালে চুমু খেয়ে দৌড়ে যায় দীপান্বিতার কাছে। দীপান্বিতাকে বলে, আম্মু আসো ছবি তুলবো। তুমি তোলো বাবাই, আমি পরে তুলবো। না আম্মু, আমি হ্যাপি ফ্যামিলি হয়ে ছবি তুলবো, তুমি আসো। বলেই দীপান্বিতাকে টেনে নিয়ে যায় নীরবের পাশে। তারপর অব্র কোলে কিছু উঁচু করে নীরব দেখায়, বোঝাতে চায় সে নীরবের কোলে উঠবে। নীরব মৃদু হেসে অব্রের কোলে নিয়ে দীপান্বিতার সাথে ছবি তোলে। মিসেস নাজনীন খুশি হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। মিস্টার রবিন বলেন, ছেলের সুখটা ছেলেকে খুঁজে নিয়েছে। আমি আপার সাথে কথা বলেছি, উনি বললেন মিটিং করবেন, দেখা যাক কি হয়। মিসেস সাবিনা এসে মিস্টার সমুদ্র ও মিসেস শিউলির কাছে বলেন, দীপান্বিতার সাথে নীরবকে বেশ মানিয়েছে, কি বলো তোমরা? মিস্টার সমুদ্র বলেন, হ্যাঁ, কিন্তু নীরবের বাসা থেকে কি মানবে? আপা নিজেই প্রস্তাব দিয়েছেন আমার কাছে। মিসেস শিউলি বলেন, তাহলে আর কি অপেক্ষা কিসের বৌমা?
হ্যাঁ বললা দাও, নাতি আমাদের কাছেই থাকবে। এছাড়া অব্র তো আমার বোর্ডিংয়ে দিয়ে দিব, সমস্যা তো কিছুই নাই। দীপান্বিতার সাথে সাথে তো কথা বলতে হবে। আচ্ছা বাড়ি যেয়ে কথা বলে দেখি। দীপ ও নীরা চলে যায় কাপল পিক তুলতে, তারপর কেয়া ও রিকের ছবি তুলতে থাকে। সবাই একসাথে অনেকগুলো ছবি তুলে নেয়। কেয়া ও রিকের পরিবারের সাথে দূরের কিছু আত্মীয় আজ সেন্টারে থাকবে। এই বড় সেন্টার তারা 2 দিনের জন্য ভাড়া নিয়েছে। রাতে অনুষ্ঠান করে বউকে বাসায় নিয়ে যাওয়া ঝামেলা, আর গুরুজনদের তো এক একটি কথা আছেই। কারো কারোর মতে রাতের বেলা বিয়ের আগের দিন মেয়েদের বাইরে থাকতে নেই, নজর লাগে এতে। তাই আর কেউ রিস্ক নেয়নি। যদিও কেউ বিশ্বাস করে না এইসব কথা, কিন্তু মুরব্বীদের সম্মানের খাতিরে এই ব্যবস্থা। রাত গভীর হয়েছে, অনুষ্ঠান শেষ। তাই দীপ নীরাকে বলে চলে যেতে বাসায়। আর কাল আবার বিয়ের কাজ আছে, জুম্মা শেষ হওয়ার সাথে সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। কেয়া এখানে থাকবে, তাই নীরা বলে আজকে আমিও কেয়ার সাথে থাকবো। বান্ধবীর বিয়েতে বান্ধবীর সাথে থাকি না, কাল এসে সারাদিন আনন্দ করবে, এখন চলো। নীরা লাফাতে লাফাতে বলে না, আমি আজ এখানেই থাকবো। এর পাগলামি শুরু হয়েছে। বাবা তোমরা আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। মিস্টার সমুদ্রকে বলেই দীপ নীরাকে কোলে করে উঠিয়ে নিয়ে যায়। নীরা চিল্লাতে চিল্লাতে বলে, মেরে দোস্ত কা দুশ্মন, ছাড়িয়ে বোঝো। কে আর কি বলবে, সবাই জানে নীরা হাফ মেন্টাল, আর দীপ বইয়ের জন্য মেন্টাল। কেয়া 2 মিনিট হেসে রিকের দিকে তাকায়। রিকের সাথে দীপ ও নীরা ইশারা করে, কেয়াকে চোখ টিপ দেয়। দীপ নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নীরা চোখ ছোট ছোট করে বলে, আপনি বউ পাগলা হয়েছেন ক্যাডার সাহেব, এটা কি আপনি জানেন? আপনার বউয়ের জন্য আমি পাগল হব না তো ওই বখাটে নান্টু হবে? জেলাস, ভীষণ আকারের জেলাস। একটু থাকলে কি হতো, কাল বান্ধবীর বিয়ে তো হয়েই যাচ্ছে, আমার চুনুমুনু আনা মিস হয়ে যাবে না? আমার চুনুমুনু আনা মিস হয়ে যাবে? লুচু ক্যাডার সাহেব, বউকে ভালোবাসাকে লুচু বলে না চন্দ্র পাখি, বউকে ভালোবাসাকে আসল পুরুষত্ব বলে। হয়েছে, এবার চলেন, আমার ঘুম আসছে। দীপ গাড়ি চালানো শুরু করে। নীরা দীপের কাঁধে মাথা রেখে বসে আছে। নীরব বাইক আনিয়েছে কল করে, বাইকে করে যাবে তাই। অব্র আবদার করে নীরবের সাথে বাইকে যাবে, আর তাই জেদ ধরেছে। মিসেস শিউলি ইচ্ছা করেই বলেন, পোলাটা আবদার করছে, মা হইয়া পূরণ কর। দীপান্বিতা তর্ক না করে রাজি হয়ে গেল। চোখে ঘুম ঘুম চলে এসেছে তার। নীরবের সামনে অব্র বসেছে, আর পেছনে দীপান্বিতা। কিছু দূর যে নীরব অব্রকে বলে, বাবাই বাবাই, বাইকে চড়তে কেমন লাগছে? খুব ভালো। কোনো একজনের এমন ভালো লাগলে তো কি জানি এখন আমার মন পাল্টেছে কিনা। বলছি বাবাই, আর একটু বেশি ঘুরবে কি? তাহলে বাইকে একটা রাউন্ড দিব তোমাকে নিয়ে। অব্র খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দাও, আমি খুব মজা পাচ্ছি। নীরব অব্রকে কোলে নিয়ে বাইক চালাতে থাকে। অব্র ছোট ছোট হাত ধরে নীরব বাইক ধরে আছে। অব্র ভাবছে সে নিজে বাইক চালাচ্ছে, এতেই যেন তার ভালো লাগা। দীপান্বিতা অব্রকে এত খুশি হতে দেখে বাধা দেয় না, চুপচাপ দেখতে থাকে ছেলের খুশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির পরবর্তী অংশ বা শেষ অংশ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম হচ্ছে লুকোচুরির গল্প, লেখনীতে ইশরাত জাহান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।